হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। সবাইকে ওয়েলকাম করছি আজকের ক্লাসে। এই ক্লাসটাতে আজকে আমরা পড়ব অণুজীবের ব্যাকটেরিয়া অংশটা। ওকে, সো ব্যাকটেরিয়া অংশ থেকে কি কি পড়তে হয় এটা কিন্তু অলরেডি অনেকেই জানো। তারপরে আমি আরেকবার বলি, সেটা হলো ব্যাকটেরিয়ার যে আবিষ্কার, এই জায়গাটা একটু আসে। ব্যাকটেরিয়ার জনক, ব্যাকটেরিওলজির জনক, হ্যাঁ, কীভাবে আবিষ্কার হলো এই জায়গাটা পড়তে হয়। ব্যাকটেরিয়ার বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য, ব্যাকটেরিয়ার কিছু ক্লাসিফিকেশন আছে অ্যাকর্ডিং টু তাদের শেপ অনুযায়ী, তাদের স্বভাব অনুযায়ী বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে। এই জিনিসটা পড়তে হয়। ব্যাকটেরিয়ার সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হলো উপকারিতা অপকারিতা, অর্থাৎ ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব। এই ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব এই জায়গাটা আমাদের লাগবে। তার মানে বুঝতে পারতেছো ব্যাকটেরিয়ার মোটামুটি এই টপিকগুলো পড়লে সব হয়ে যাবে। ওকে, সো আমরা শুরু করি। দেখো প্রথমেই ব্যাকটেরিয়া শব্দের শুরুতেই যেটা লেখা, যে এক বচনে ব্যাকটেরিয়া কথাটা কীরকম, বহু বচনে ব্যাকটেরিয়ার কথাটা কীরকম। সো এগুলো আসলে আসে না। এগুলা যে ইংলিশে কিছু মাঝে মধ্যে টপিক চলে আসে, যে এই শব্দটার সিঙ্গুলার কি, প্লুরাল কি, হ্যাঁ, এছাড়া এরকম কোশ্চেন আসার কোনো পসিবিলিটি নাই। ওকে, সো প্রথমেই আমরা দেখি তাহলে ব্যাকটেরিয়াটা আসলে আবিষ্কার হইল কিভাবে। ব্যাকটেরিয়া আবিষ্কারের সাথে প্রথমেই আমরা যেটা মনে রাখবো, অ্যান্টনি ভন লিউয়েনহুক, এই যে বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহুক, তিনি তার নিজের আবিষ্কৃত একটা সরল অণুবীক্ষণ যন্ত্রের নিচে এই ব্যাকটেরিয়াটা দেখছে। ঠিক আছে, নিজের আবিষ্কৃত সরল অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে এটা দেখছে অ্যান্টনি ভন লিউয়েনহুক। আচ্ছা, কি দেখছে? সে কি আসলে ব্যাকটেরিয়াই দেখতে পাইছে? সে আসলে যা দেখছে সেটার নামকরণও ইভেন করে নাই। তিনি কি করছে, এই যে বৃষ্টির পানিতে, এক ফোঁটা বৃষ্টির পানিতে ব্যাকটেরিয়ার উপস্থিতি দেখেন, কিন্তু তিনি এটার নাম ব্যাকটেরিয়া দেন নাই। কিন্তু রিমেম্বার, এটা তার নাম দিছে কি, অ্যানিম্যালকুয়েল বা ক্ষুদ্র প্রাণী। ঠিক আছে, আচ্ছা, এখন পরবর্তীতে এই সে যা দেখছে, ধরো সে মাইক্রোস্কোপ দিয়ে যেগুলো দেখছে সেটাই আবার ছবি আঁকছে। সেই ছবিগুলো এই যে রয়্যাল সোসাইটিতে তার এই 3টা ছবি পাবলিশ করছে। এই ছবিগুলো, তার মধ্যে দেখা গেছে যে ঠিক আছে, এরকম আসলে ক্ষুদ্র কিছু এক্সিস্ট করে। ওকে, সো সে নাম দিতে পারে নাই, কিন্তু সে যেহেতু প্রথম এই একদমই আণুবীক্ষণিক কোনো জীবের অস্তিত্ব প্রমাণ করতে পারছে, এই জন্য তাকে ব্যাকটেরিওলজি এবং প্রোটোজুওলজির জনক বলা হয়। ওকে, তাহলে সব ডিবেট এখানে শেষ। যদি প্রশ্ন আসে ব্যাকটেরিওলজির জনককে, এক কথায় কি বলবা? অ্যান্টনি ভন লিউয়েনহুক। সবাই কমেন্ট করে অ্যাক্টিভ থাকবা ক্লাসে, যে আসলেই তোমরা আসো এবং বুঝতেছো। ঠিক আছে, ওকে, তাহলে আমি যদি বলি যে ব্যাকটেরিওলজি এটার জনক কে, এই জনককে, ব্যাকটেরিওলজির জনক হলো লিউয়েনহুক। ওকে, ঠিক আছে, অ্যান্টনি ভন লিউয়েনহুক। শেষ কথা, শেষ। এরপরে চলে আসো, দেখো ব্যাকটেরিয়ার নামকরণ কে করছে। আমি তোমাদেরকে যেটা বললাম যে লিউয়েনহুক ব্যাকটেরিয়া আবিষ্কার করে ফেলছে, কিন্তু নাম দিয়ে যান নাই। তো নাম কে দিছে? ব্যাকটেরিয়া নামকরণ। নামকরণ করছে এরেনবার্গ, নামকরণ করছে এরেনবার্গ। ঠিক আছে, ওকে, আচ্ছা। আর ব্যাকটেরিয়া তত্ত্বকে সুপ্রতিষ্ঠিত কে করছে? জার্ম থিওরি অফ ডিজিজ। জার্ম থিওরি অফ ডিজিজ বা ব্যাকটেরিয়া তত্ত্বকে সুপ্রতিষ্ঠিত করছে কে? তোমার এই যে লুই পাস্তুর। লুই পাস্তুর। ওকে, এখানে আরও একটা বিজ্ঞানীর নাম আছে, রবার্ট কচ বা রবার্ট কক। তিনি এই মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, যে যক্ষা রোগের যে কারণ, যে ব্যাকটেরিয়া, সেটা আবিষ্কার করছে। ঠিক আছে, আচ্ছা, এখন তাহলে আমি তোমাদেরকে এক কথাই বলে দিই, এই পেজে আমি লিখে দিই, তোমরা যদিও নোট করো, অনেকেই করো না। আমি প্রথমেই বললাম ব্যাকটেরিওলজির জনক কি বলবা? লিউয়েনহুক, তাই না? বললাম, চলে আসো। ব্যাকটেরিয়া নামকরণ কে করছে বলো তো সবাই? এরেনবার্গ, তাই না? ওকে, যদি আমি বলি আধুনিক ব্যাকটেরিওলজির জনক, বা আর একটা আছে
ব্যাকটেরিয়া তত্ত্বকে সুপ্রতিষ্ঠিত করছে, যেটাকে বলা হচ্ছে জার্ম থিওরি অফ ডিজিজ। এটাকে সুপ্রতিষ্ঠিত করছে। তাহলে এনার নাম কি? লুই পাস্তুর। ওকে, অ্যান্ড আরেকটা বাকি আছে, যক্ষা রোগের কারণ মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এটা আবিষ্কার কে করছে বলো তো? মাত্রই পড়লাম, রবার্ট কচ বা রবার্ট কক। ঠিক আছে, তাহলে ব্যাকটেরিওলজির পুরো কথাবার্তা, যে ব্যাকটেরিয়ার আবিষ্কারের পুরো কথাবার্তা আমরা এই 4টা লাইনে পড়ে ফেললাম। প্রথমে পড়ছি এটা, তারপর সেটা, তারপর সেটা, তারপর পড়ছি এটা। ঠিক আছে, 4টা লাইনে আমরা পুরো ব্যাকটেরিয়ার আবিষ্কার শিখে ফেলেছি। ওকে, আর কোনো কনফিউশন নাই আশা করি। তাহলে ব্যাকটেরিওলজির জনক বললে আমরা কাকে দিব? অবশ্যই লিউয়েনহুক। যদি আধুনিক ব্যাকটেরিওলজির জনক বলি বা ব্যাকটেরিয়া তত্ত্ব বা জার্ম থিওরি অফ ডিজিজকে সুপ্রতিষ্ঠিত করছেন কে বলবো? লুই পাস্তুর। ওকে, তাহলে শেষ, এটুকু আমাদের পড়া শেষ। আশা করি তোমাদের এটার মধ্যে কারো কোনো কনফিউশন হবে না। অনেকেরই কিন্তু এইটা নিয়ে প্যাচ লাগে, আমাকে কিন্তু অনেকেই বলে, হ্যাঁ, স্টুডেন্টদের মধ্যে, যে এই যে ব্যাকটেরিওলজির জনককে আর আধুনিক ব্যাকটেরিওলজির জনককে, এই দুইটা জিনিস কিন্তু অনেকেই বলে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে দেখো আরও একটা জিনিস আমরা শিখে গেলাম, এই যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এই যে জীবাণু, এটা কি? এটা আসলে একটা ব্যাকটেরিয়া, তাই তো? আমরা তো ব্যাকটেরিয়া নিয়েই পড়াশোনা করতেছি। এই জীবাণু দিয়ে কী রোগ হয়? যক্ষা রোগ হয়। শুনছি না আমরা টিউবারকুলোসিস বা যক্ষা রোগ হয়। সো এইটার জন্য দায়ী জীবাণু মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। পারা যাবে না? অলরাইট। তারপরে তোমাকে ব্যাকটেরিয়ার সম্বন্ধে কিছু বলছে, লাইক মানে জেনারেল কথাবার্তা বলছে, হ্যাঁ, তো এগুলো আমরা পড়বো না। মজার ব্যাপার কি, ভাইরাস যেরকম বডিতে থাকা মানেই ক্ষতি, ভাইরাস যেরকম বডিতে থাকা মানেই ক্ষতি, ব্যাকটেরিয়া কিন্তু সেরকম না, বুঝছো? ব্যাকটেরিয়া আমাদের বডিতে থাকে অলরেডি, যেমন মানুষের অন্ত্রে থাকে, মানুষের ত্বকে থাকে সর্বাধিক পরিমাণ। আমাদের কোলনে এত ব্যাকটেরিয়া বলার মতো না। আমাদের মুখে, আমাদের ত্বকে এত ব্যাকটেরিয়া। ঠিক আছে, সো এই সব ব্যাকটেরিয়া মাত্রই খারাপ না। ওকে, এরপরে দেখো আমরা নর্মালি কি জানি, যে ভাইরাসে মানে ভাইরাস জনিত কোনো রোগ হইলে সেটাই মারা যায়। যেমন এইডস কি একটা ভাইরাস জনিত রোগ, তাই না? HIV দিয়ে হয়। তো মানে যুক্তরাষ্ট্রে বা USA তে দেখা গেছে আলটিমেটলি গবেষণা করে, যে যক্ষার থেকেও ব্যাকটেরিয়া জনিত যে রোগ আছে সেই রোগে মানুষ বেশি মারা যায়। সেই রোগটা কি? সেই রোগটা হলো MRSA। MRSA মানে হলো মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। এই স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস বা স্ট্যাফ অরিয়াস এটা এক প্রজাতির ব্যাকটেরিয়া। এই পৃথিবীতে বিরাজমান সর্বাধিক সংখ্যক ব্যাকটেরিয়া এই গ্রুপের অন্তর্ভুক্ত, স্ট্যাফ এবং স্ট্রেপ্টো। ঠিক আছে, স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস অরিয়াস। সেই স্ট্যাফ এবং স্ট্রেপ্টো এই দুইটা অনেক বেশি পরিমাণে থাকে এবং সব রোগের কারণ মোটামুটি এরাই। ঠিক আছে, আচ্ছা। আর মেথিসিলিন রেজিস্ট্যান্ট বলা আছে, এটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট একটা। ওকে, ঠিক আছে। এরপরে ব্যাকটেরিয়ার অনেকগুলো বৈশিষ্ট্য বলছে, বুঝছো? সো ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য আমরা কি করব? আমরা যে ভাইরাসের বৈশিষ্ট্যের সাথে মিল রেখে রেখে মনে করব। আচ্ছা, আমাকে একটু বলতে হবে, ভাইরাস এককোষী না বহুকোষী নাকি অকোষীয়? আমাকে একটু বলো তো সবাই, ভাইরাস এককোষী, বহুকোষী না অকোষীয়? বলো তো একটু। তো অনেকেই পারবা, অনেকেই পারবা না, তারপরেও যারা মানে মোটামুটি ক্লাস করছো বা বেসিক কনসেপ্টটা জানো তারা পারবা এটা বলতে। ব্যাকটেরিয়া কিন্তু আদিকোষী, কিন্তু ভাইরাস অকোষীয়। ভাইরাস অকোষীয়, ভাইরাস অকোষীয়, ব্যাকটেরিয়া আদিকোষী, প্রোক্যারিওটিক। এই যে বোটানি ফার্স্ট চ্যাপ্টারে আছে কিন্তু, যে হ্যাঁ ইউক্যারিওটিক কি, প্রোক্যারিওটিক কি, তাই না? আদিকোষী, প্রকৃতকোষী। সো ব্যাকটেরিয়া হলো আদিকোষী। আচ্ছা, এবার আদিকোষী জীবের বৈশিষ্ট্য কি দেখো, এদের কোষে কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকে না। ঝিল্লিবদ্ধ অঙ্গাণু কি? এটা আমরা অলরেডি ফার্স্ট চ্যাপ্টারে পেয়ে গেছি। আবারও বলি, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি কমপ্লেক্স, লাইসোসোম, এগুলা কিচ্ছু থাকে না। বাট রিমেম্বার, একটা জিনিস কিন্তু থাকে,
বলো তো সেটা কি? সেটা হলো রাইবোজোম। সেটা হলো রাইবোজোম, ঠিক আছে? আচ্ছা, রাইবোজোম ছাড়া আরেকটা কি থাকে? রাইবোজোম ছাড়া থাকে হলো ডিএনএ, দ্বিসূত্রক ডিএনএ, বৃত্তাকার ডিএনএ অণু, যা আদি ক্রোমোজোম হিসেবে পরিচিত। কেন এটা আদি ক্রোমোজোম? কারণ এখানে কোনো হিস্টোন প্রোটিন থাকে না। তাইলে আমরা পাইলাম হলো দুইটা কথা। ব্যাকটেরিয়া একটা আদিকোষী প্রাণী, ইউক্যারিওটিক মানে হলো প্রোক্যারিওটিক মানে কি? ইউক্যারিওটিক মানে কি? প্রকৃতকোষী। আর প্রোক্যারিওটিক বা আদিকোষী মানে কি? মানে হলো তার কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নাই। মনে রাখবা কিচ্ছু নাই। কি নাই মনে রাখার দরকার নেই, মনে রাখবা কিচ্ছু নাই, খালি রাইবোজোম থাকে। ওকে, খালি রাইবোজোম থাকে। আচ্ছা, আর আরেকটা জিনিস কি মনে রাখবা? সেটা হলো এদের আদি ক্রোমোজোম নামে পরিচিত যেটা, সেটা হলো ডিএনএ। ডিএনএ থাকে, বৃত্তাকার ডিএনএ, এবং এটাতে কোনো হিস্টোন প্রোটিন থাকে না। এতটুকুই জাস্ট। ওকে, সো ব্যাকটেরিয়ার কোষে কোনো কি থাকে বলো তো? ব্যাকটেরিয়ার কোষে জড় কোষ প্রাচীর থাকে, এই জন্যে এরা উদ্ভিদের সাথে মিল সম্পন্ন। ঠিক আছে, আমরা কি জানি? উদ্ভিদের কোষ প্রাচীর থাকে। আচ্ছা, প্রাণীর কি কোষ প্রাচীর থাকে বলো তো? এটা অনেকেই জানো, সো তাদের কাছে কিছুই মনে হবে না। প্রাণীর কি কোষ প্রাচীর থাকে? প্রাণীর কোষ প্রাচীর থাকে না। উদ্ভিদ এবং প্রাণীর সব থেকে বড় পার্থক্য এখানেই, যে উদ্ভিদের কোষ প্রাচীর থাকে, প্রাণীর থাকে না। ঠিক আছে, আচ্ছা ওকে। এরপরে একটা তোমার বক্স দিছে, এই বক্সের মধ্যে বেশ কিছু কথা বলা আছে। আমি একটু বলি তোমাদের, এখান থেকে জাস্ট এই বৈশিষ্ট্যগুলো লাগবে। হ্যাঁ, এই জায়গাটাগুলো লাগবে, আমি একটু পড়াই দিই। একটা আছে আর্কি ব্যাকটেরিয়া, আরেকটা আছে শুধু ব্যাকটেরিয়া। ঠিক আছে, একটা আছে আর্কি ব্যাকটেরিয়া, আরেকটা আছে শুধু ব্যাকটেরিয়া। ওকে, সো আর্কি ব্যাকটেরিয়া মানে তোমার কি কি দেখো এখানে বলা হয়েছে। অ্যানশিয়েন্ট, যারা একদম আদি যুগের যেসব ব্যাকটেরিয়া আছে তারা হলো আর্কি ব্যাকটেরিয়া। ইউ ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, অ্যাক্টিনোব্যাকটেরিয়া, এই গ্রুপগুলো। ওকে, সো আসলে এই আর্কি ব্যাকটেরিয়া আর নর্মাল যে ব্যাকটেরিয়াগুলো আছে তাদের মধ্যে পার্থক্য কি? তাদের মধ্যে পার্থক্য হলো এই যে, প্রথমেই কোষ প্রাচীরে পেপটিডোগ্লাইকান নাই। ব্যাকটেরিয়ার প্রধান বস্তু পেপটিডোগ্লাইকান। এইগুলো এখন বুঝতে একটু কষ্ট হবে, আমরা যখন ব্যাকটেরিয়ার গঠনটা পড়ে ফেলবো তখন মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। মেমব্রেনটা কীরকম? এস্টার লিঙ্কড অশাক। আর ইনহিবিটর টিআরএনএ হলো ফরমাইল মেথিওনিন। আরএনএ পলিমারেজ এক ধরনের। হ্যাঁ, জিনের গঠন কোনো ইন্ট্রন থাকে না। এই জিনিসগুলো আমরা পড়বো একটা লাইন দিয়ে। এক ফর কোলগেট পেস্ট। এক ফর কোলগেট পেস্ট মানে কি? এক ফর কোলগেট পেস্ট হলো এদের আরএনএ পলিমারেজ এক ধরনের। দেখো প্রথমটা আমরা ব্যাকটেরিয়া বৈশিষ্ট্যগুলো পড়তেছি। আরএনএ পলিমারেজ এক ধরনের। তারপরে ফর দিয়ে কি? ফর মানে হলো ফরমাইল মেথিওনিন। এদের ইনহিবিটর টিআরএনএটা ফরমাইল মেথিওনিন। কেমন? আচ্ছা, কোলগেট, কোলগেট পেস্ট কেন বলছি? তার কারণ হলো এই যে এদের ক্লোরোফিল, দেখো এদের ফটোসিনথেটিক পিগমেন্টটা কীরকম? ক্লোরোফিলে ক্লোরোফিল। ঠিক আছে, তাহলে বোঝা গেছে? তিনটা বলে ফেলছি। এক ফর কোলগেট বলছি। আচ্ছা, আর কোলগেট পেস্ট আলটিমেটলি জিনিসটা কি? পেস্ট মানে হলো দুইটা জিনিস, একটা হলো পেপটিডোগ্লাইকান আর একটা হলো এস্টার লিঙ্কড। দেখো, এক ফর কোলগেট পেস্ট, এক মানে এদের আরএনএ পলিমারেজ এক ধরনের, ফর মানে এদের ইনহিবিটর টিআরএনএ ফরমাইল মেথিওনিন, কোলগেট মানে কি? ক্লোরোফিল বলছি। আর পেস্ট দিয়ে আমরা দুইটা জিনিস মনে রাখবো, পেপটিডোগ্লাইকান এদের কোষপ্রাচীরের প্রধান উপাদান, এবং এরা এস্টার লিঙ্কড অশাক। এস্টার লিঙ্কড অশাক। পারা যাবে না তাহলে? ওকে, ঠিক আছে। ওকে, তাহলে ব্যাকটেরিয়া বৈশিষ্ট্য আমরা পড়বো এক ফর কোলগেট পেস্ট দিয়ে। এরপর চলে আসো, আর্কি ব্যাকটেরিয়া সবচেয়ে প্রতিকূল পরিবেশে বাস করে। এদেরকে সল্ট লাভার বলা হয়। হ্যালোফাইলস, হ্যালোফাইলস অর্থাৎ ফাইলস মানে হলো প্রিয়, হ্যালো মানে হইলো তোমার এই যে সল্ট, সল্ট জাতীয়। ঠিক আছে, তাহলে সল্ট যারা লাভার তাদেরকে আমরা বলতেছি হ্যালোফাইল। কতগুলা? থার্মোফাইল। থার্মো মানে কি বলো? থার্মো মানে হলো টেম্পারেচার। ওকে, হিট অ্যান্ড অ্যাসিড লাভার, থার্মো অ্যাসিডোফাইল, মিথেন জেনারেটর, মিথানোজেন। তোমাদের এখান থেকে এই একটা লাইনে লাগবে, সবচেয়ে প্রতিকূল পরিবেশে কারা বাস করে? আর্কি ব্যাকটেরিয়া সবচেয়ে প্রতিকূল পরিবেশে বাস করে। কথা ক্লিয়ার? আর্কি ব্যাকটেরিয়া সবচেয়ে প্রতিকূল পরিবেশে বাস করে। ওকে,
আচ্ছা, টু বি ভেরি অনেস্ট, আমি এই লাইনটা পড়তাম। মিথানোপাইরাস 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টিকে থাকে, ভালো বৃদ্ধি ঘটে 98-তে, 84-তে মরে যায়, এগুলো আমি পড়তাম। এবং আমার মনে আছে কোচিংয়ের একটা পরীক্ষায় আমি একটু বেশিও পাইছিলাম, জাস্ট একটা পরীক্ষায়। কিন্তু আমার ওটা দরকার নাই, কারণ এগুলো মেডিকেল ভর্তি পরীক্ষা আসে না। সো তারপরেও তোমরা যদি মানে ভালো করতে চাও এই জায়গাটা দেখতে পারো, মানে জাস্ট প্র্যাকটিস এক্সামে যদি ভালো করতে চাও। অনেকেই কিন্তু এই কোশ্চেনটা করো, আপু ক্লাসে তো সব বুঝতেছি, বইও মোটামুটি সব ভালো পড়তেছি, দাগানো অংশ, বাট প্র্যাকটিস এক্সামে যখন এর বাইরে থেকে আসে তখন তো মন খারাপ হয়ে যায় যে পড়া তো হচ্ছে না, পড়া তো অনেক বাকি। সো আমি তোমাদের জন্য এটাই বলবো, তোমরা যদি তোমাকে আগে প্রায়োরিটি সেট করতে হবে যে তুমি কি প্র্যাকটিস এক্সামে বেশি ফোকাসড হইতে চাও, প্র্যাকটিস এক্সামে ভালো করতে চাও, নাকি তুমি মেইন পরীক্ষায় ভালো করতে চাও। সো যদি মনে হয় যে না আপু আমি আসলে মেইন পরীক্ষায় ভালো করতে চাই এবং আমি পড়তেও পারতেছি, আমি আরও এক্সট্রা কিছু পড়তে চাই যাতে আমার প্র্যাকটিস এক্সাম ভালো হয়, অবভিয়াসলি তাহলে তুমি এই ধরনের জিনিস পড়বা। আমি যে ক্লাসে এক্সট্রা জিনিসগুলো বলবো সেগুলো পড়বা। আর বোটানি পড়ার সময় আজিবু স্যারের বই থেকে কয়টা প্রশ্ন আসছে, আজিবু স্যার থেকে প্রশ্ন আসছে, এগুলা মানে খামাখা মাথায় আনবা না, নিজেকেও বলবা না, নিজেকে এটাই বলবা কোশ্চেন ম্যাক্সিমাম হাসান স্যারের বই থেকেই আসবে, এবং যা আসবে আমি হাসান স্যারের বই এমনভাবে পড়বো যেতে পারি, এটা তো আমার টার্গেট হবে, ঠিক আছে। সো ওই কথাগুলো নিজেকেও বলা যাবে না, মানুষের কথায় প্রভোক্ট হওয়া যাবে না। এরপরে চলে আসি নেক্সট, যেটা এখান থেকে প্রশ্ন আসে, বাংলাদেশ থেকে সর্বপ্রথম সর্বমোট 472 প্রজাতির ব্যাকটেরিয়া লিপিবদ্ধ করা হয়েছে। এর পরের লাইনটা থেকে প্রশ্ন আসে, হ্যাঁ, এই যে 300 প্রজাতির সায়ানোব্যাকটেরিয়া, 60 প্রজাতির প্রোটিও ব্যাকটেরিয়া, 42 প্রজাতির ফির্মিকিউট, 70 প্রজাতির অ্যাক্টিনোব্যাকটেরিয়া। মনে রাখবো কীভাবে আপু এত কিছু? ওকে, সো সব থেকে ইম্পর্টেন্ট যেটা তাকাইলেই এখান থেকে যেখান থেকে কোশ্চেন দিতে মন চায় সেটা হলো 300 প্রজাতির সায়ানোব্যাকটেরিয়া, 300 প্রজাতির সায়ানোব্যাকটেরিয়া। ওকে, আচ্ছা, আরেকটা আমি মনে রাখবো 42 ফির্মিকিউটস, 42 ফির্মিকিউটস। ওকে আপু আমি আরও একটা পড়তে চাই, ঠিক আছে পড়ো। তোমার 70 অ্যাক্টিনো, 70 অ্যাক্ট, মনে রাখবা 70 সালে একটা আইন প্রণয়ন করা হয়েছিল, সেটার নামই 70s অ্যাক্ট, ঠিক আছে। তাহলে আমরা পড়লাম 300 প্রজাতির সায়ানোব্যাকটেরিয়া, এটা ভুল করা যাবে না, বাকিগুলো মনে রাখো না রাখো। 300 প্রজাতির সায়ানোব্যাকটেরিয়া আর 42 ফির্মিকিউটস, ঠিক আছে। আচ্ছা, আর 70s অ্যাক্ট, শেষ। তাহলে এই হয়ে গেল, তুমি এখান থেকে একটা অবজেক্টিভ আসলে বেশি পারবা সবার থেকে, ঠিক আছে। আশা করি এই পর্যন্ত কারো কোনো প্রবলেম হয় না। আমরা কি পড়ছি? আমরা এখানে ব্যাকটেরিয়ার আবিষ্কার পড়ছি, এই যে এক লাইনে, এই একটা পেজে 4টা লাইন দিয়ে। তারপরে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য পড়ছি, ব্যাকটেরিয়া আর কি ব্যাকটেরিয়ার পার্থক্য পড়ছি, এবং সংখ্যাগুলো পড়ে ফেলছি, বেশি পড়ি না আমরা, ঠিক আছে। আশা করি এইটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম নেই। এরপরে কি দেখো তো, এরপর হলো এই জায়গাটা, আবারও ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য বলছে। ব্যাকটেরিয়া জড়কোষ প্রাচীর আছে, এটা আমরা জানি। ব্যাকটেরিয়া এককোষী অর্থাৎ আদিকোষী, এটাও আমরা জানি, এটা 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বরে দেখো ব্যাকটেরিয়া আণুবীক্ষণিক অর্থাৎ ব্যাকটেরিয়াকে খালি চোখে দেখা যায় না। 4 নম্বর দেখো এটা আদিকেন্দ্রিক অণুজীব যা ক্লোরোফিল বিহীন, এই জন্যে এটা উদ্ভিদ ক্যাটাগরিতে আমরা পুরোপুরি ফেলতে পারতেছি না, ঠিক আছে। এটা আদিকেন্দ্রিক মানে আদিকোষী এবং ক্লোরোফিল বিহীন। 5 নম্বর বৈশিষ্ট্য কি এদের? দ্বিভাজন প্রক্রিয়ায় বংশবিস্তার করে, দ্বিভাজন, শেষ। তাহলে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য 5টা শব্দের মাধ্যমে পড়া যাবে এখানে, ওকে। আচ্ছা, এরপরে ব্যাকটেরিয়ার সাধারণ বৈশিষ্ট্য, সাধারণ বৈশিষ্ট্যতেও এগুলাই বলা আছে। 3 নম্বর বৈশিষ্ট্যটা খেয়াল করো। আচ্ছা, তোমাদের কি মনে আছে প্রোক্যারিওটিক জীবের রাইবোজোমটা যে থাকে এটা কেমন হয়? কারোর কি মনে আছে এটা? প্রোক্যারিওটিক জীবের রাইবোজোমটা কেমন হয় বলো তো? প্রোক্যারিওটিক জীবের ক্ষেত্রে 70s রাইবোজোম হয়, রেসপন্স করতে হবে তো। প্রোক্যারিওটিক জীবের ক্ষেত্রে 70s রাইবোজোম থাকে, ঠিক আছে। 70s রাইবোজোমকে আমরা যখন ভাঙি তখন কি আমরা আসলে 30-40 ভাঙতে পারি না কিন্তু, তাই না? এটার আলাদা ভাগ আছে। এখন এই যে
অন্য কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকে না, শুধু রাইবোজোম থাকে। এই জন্য রাইবোজোম থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, এই জন্য 3 নাম্বারটাতে স্টার দিছি। ওকে, 4 নাম্বার থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে, সেটা হলো ব্যাকটেরিয়া কোষপ্রাচীরের প্রধান উপাদান। ব্যাকটেরিয়া কোষপ্রাচীরের প্রধান উপাদান কি? পেপটিডোগ্লাইকান বা মিউকোপ্রোটিন। এটা লাগে না, পেপটিডোগ্লাইকান লাগে 1 নাম্বার, প্লাস মুরামিক অ্যাসিড, টিকোইক অ্যাসিড, 2টা অ্যাসিড। তাহলে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের প্রধান উপাদান আমরা এক ফর কোলগেট পেস্ট দিয়েও পড়ে আসছি, তাই না? পেপটিডোগ্লাইকান, সাথে থাকে মুরামিক অ্যাসিড এবং টিকোইক অ্যাসিড। এদের বংশগতীয় উপাদান ওই যে বৃত্তাকার ডিএনএ, ব্যাকটেরিয়াল ক্রোমোজোম, এটা বলা হয়। ব্যাকটেরিয়া কোষে ডিএনএ অবস্থানের অঞ্চলেকেই বলা হচ্ছে নিউক্লিয়য়েড অঞ্চল। এটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। নিউক্লিয়য়েড অঞ্চল কি? ব্যাকটেরিয়া কোষে ডিএনএ অবস্থানের অঞ্চলকে আমরা বলতেছি নিউক্লিয়য়েড। পারবা এটা? এটা কিন্তু আসবে, বারবার বলতেছি। হ্যাঁ, ওই যে যেরকম ভাইরাসের রেপ্লিকেশনের সময় আমরা পড়ছি, হ্যাঁ, যে ব্যাকটেরিয়ার ডিএনএ খণ্ড ভাইরাসের খণ্ড যখন মিলে যায় তখন এটাকে প্রোফাজ বলা হয়, প্রোফাজ। ওইটা যেরকম পরীক্ষায় আসে এটাও এরকম পরীক্ষা আসে, যে ব্যাকটেরিয়া কোষে ডিএনএ অঞ্চলের যে থাকে, ডিএনএ অবস্থানের অঞ্চল, সেটাকে বলা হচ্ছে নিউক্লিয়য়েড অঞ্চল। ওকে, এদের বংশবৃদ্ধির প্রধান প্রক্রিয়া কি? দ্বিভাজন প্রক্রিয়া, ঠিক আছে? আচ্ছা, মানে বাইনারি ফিশন আর কি। এরপরে এগুলো আমরা আর পড়বো না। 10 নম্বর পয়েন্টটা পরীক্ষা আসে এবং তোমরা ভুল করো। এদের অধিকাংশই অজৈব লবণ জারিত করে শক্তি সংগ্রহ করে। এটা তোমরা ভুল করো। কেন ভুল করো? এটা জৈব লবণ পরীক্ষায় দিয়ে দেয়, তোমরা খেয়াল করো না। এটা হলো, কথাটা হলো অজৈব লবণ, অজৈব, ঠিক আছে? আমি শুধু অজৈবটাই দাগাই দিলাম। নেক্সট কোয়েশ্চেন, ব্যাকটেরিয়া প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য কি তৈরি করে? ব্যাকটেরিয়া প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য কি তৈরি করে? এন্ডোস্পোর বা অন্তরের। ওকে, কত ডিগ্রি থেকে কত তাপমাত্রায় বাঁচে? এটা পরীক্ষায় নর্মালি আসে না। 14 নাম্বারটা একটু দেখো, আমি একটু বুঝাই। বাধ্যতামূলক অবায়বীয় জিনিসটা কি? সুবিধাবাদী অবায়বীয় জিনিসটা কি? বাধ্যতামূলক বায়বীয় জিনিসটা কি? এবং এদের উদাহরণ। ওকে, সো দেখো, সহজ করে বলি। আমরা মানুষ, আমরা জীব, আমাদের বেঁচে থাকতে হলে অক্সিজেন লাগবেই। আমরা কি কেউ অক্সিজেন ছাড়া বাঁচতে পারবো? পারবো না। একটা নির্দিষ্ট টাইমের পরে আমরা কিন্তু অক্সিজেন ছাড়া বাঁচতে পারবো না। ওকে, তাহলে আমরা বাধ্যতামূলক বায়বীয়, আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না, তার মানে আমরা বাধ্যতামূলক বায়বীয়। কথা ক্লিয়ার? ওকে, তাই যদি হয়, এরকম কিছু ব্যাকটেরিয়াও আছে মানুষের মতো যারা বাধ্যতামূলক বায়বীয়, যারা ব্যাকটেরিয়ার মধ্যে কিছু গ্রুপ আছে যারা নাকি অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। ওকে, তাহলে এদের এরকম ব্যাকটেরিয়ার উদাহরণ কি? অ্যাজোব্যাক্টর। পরের নাম মনে রাখা লাগবে না, অ্যাজোব্যাক্টর, এটা মনে রাখো। ওকে, তাহলে এটার অপোজিট কি? বাধ্যতামূলক অবায়বীয়, অর্থাৎ অক্সিজেন থাকলে বাঁচতে পারে না। চিন্তা করো, একটা পড়লাম বাধ্যতামূলক বায়বীয়, আরেকটা পড়লাম বাধ্যতামূলক অবায়বীয়, অর্থাৎ পুরো অপোজিট, অক্সিজেন থাকলে বাঁচতে পারে না। উদাহরণ, পরীক্ষা আসার সম্ভাবনা 98%। ক্লস্ট্রিডিয়াম। যারা বুদ্ধিমান তারা কি করবে জানো? তারা এই 3টা আলাদা করে লিখবে, বাধ্যতামূলক অবায়বীয়, সুবিধাবাদী অবায়বীয়, বাধ্যতামূলক বায়বীয়। লিখে জাস্ট এক্সাম্পলগুলো পাশে লিখে রাখবে, তারা আর এইদিকে তাকাবেই না, যারা বুদ্ধিমান। ওকে ওকে, তাইলে বাধ্যতামূলক বায়বীয় আমরা পাইলাম, বাধ্যতামূলক অবায়বীয় আমরা পাইলাম। সুবিধাবাদী অবায়বীয় মানে কি? ফ্যাকাল্টেটিভ অ্যারোব বা অ্যানারোব। এই জিনিসটা কি? সেটা হলো অক্সিজেন থাকলেও বাঁচতে পারে, অক্সিজেন না থাকলেও বাঁচতে পারে। মানে নর্মালি অবায়বীয় মানে কি? যাদের অক্সিজেন লাগে না কিন্তু অক্সিজেন থাকলেও বাঁচতে পারে। এরাই হলো বাধ্যতামূলক না, এরা সুবিধাবাদী বা ফ্যাকাল্টেটিভ। ঠিক আছে, শুধু সুবিধা নিবে, সুবিধাবাদী। পারবা তো? ওকে, তাহলে এই 14 নাম্বারটা আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে কি আমাদের হোম টাস্ক কি? এখান থেকে আমরা যে নোটটা করব সেই নোটের মধ্যে এই 3টা সুন্দর মতো লিখে ফেলবো। বাধ্যতামূলক বায়বীয় কোনটা, বাধ্যতামূলক অবায়বীয় কোনটা, সুবিধাবাদী কোনটা। আমাদের মধ্যে এরকম আছে না সুবিধাবাদী? আছে তো অনেকই, সো এরকমই আর কি। ওকে,
ব্যাকটেরিয়ার বিস্তৃতি ও আবাসস্থল। মানুষের অন্ত্রেও ব্যাকটেরিয়া বাস করে। এর মধ্যে ইকোলাই আমাদের কি করে? ভিটামিন বি কমপ্লেক্স সরবরাহ করে। ইকোলাই ভিটামিন বি কমপ্লেক্স সরবরাহ করে। এটা কিন্তু পরীক্ষা আসবে। আমাদের অন্ত্রে যেসব ব্যাকটেরিয়া আছে এর মধ্যে সবথেকে কমন ব্যাকটেরিয়া হলো ইকোলাই, এবং ইকোলাই কি করে? ভিটামিন বি কমপ্লেক্স সরবরাহ করে। আচ্ছা, এরাই -17 থেকে 80 পর্যন্ত বাঁচতে পারে। এগুলো অনেক কিছু লেখা আছে, আমরা এগুলো পড়বো না। অনেক কোচিংয়ে এই লাইনটা দাগা দেয় দেখো, এবং পরীক্ষা দেয়। এটা কখনো পরীক্ষা আসবে না, আমি গ্যারান্টি দিচ্ছি, এটা কখনো পরীক্ষা আসবে না। আমি বলি আমাদের দাগানো বই কিন্তু অন্যান্য কোচিং বা অন্যান্য যাই বলো দাগানো বই থেকে একটু কম দাগানো। কেন? কারণ আননেসেসারি কোনো লাইন এখানে দাগানো হয় না। এই জন্য তোমরা অনেকে বলো যে হ্যাঁ এত কম পড়ে চান্স হবে কিনা। চান্স পাচ্ছে তো, আমাদের স্টুডেন্টরাই তো চান্স পাচ্ছে, ডিএমসিতে চান্স পাচ্ছে না? তাহলে সো এই যে অল্প দাগানো কি করব, হ্যাঁ এগুলো আসলে বলা যাবে না। এই যে স্টুডেন্ট তোমাদের সাথে যখন আমরা কথা বলি তো তখন কিন্তু আমরা এই কথাটা বেশি শুনি যে আসলে অন্যান্য কোচিংয়ে অনেক বেশি দাগায় দেওয়া, আপু আপনাদের বইতে এত কম দাগানো, সো এটা পড়ে কাজ হবে কিনা। তো এই ধরনের আমার মনে হয় কনফিউশন রেখে লাভ নাই। আমাদের বইটা খুব যেটুকু লাগবে শুধুমাত্র সেটুকুই দাগানো হয়, কোনো বাক্যবাস কিছু দাগানো নাই, ঠিক আছে? এই জন্যে মানে থাকে না আদার্স কোচিংয়ে ধরো এই পুরা পেজটাই দিয়ে দিবে তোমাকে F100, হ্যাঁ F স্টার, এই পেজটা দিয়ে দিবে, সব তো দরকার হয় না। আমি ক্লাসে ইভেন কি করি, দাগানোর মধ্যে থেকেও কনসাইজ করে দিই তোমাদেরকে। সো এটাই তো লাগবে, তুমি অল্প জিনিস পড়বা, বেশিবার পড়বা, ভুল কম হবে, নাম্বার বেশি পাবা, ডিএমসিতে চান্স পেয়ে যাবা, এটাই তো লাগবে তোমার। ঠিক আছে, তাহলে এটা শেষ। নেক্সট একটা ইম্পর্টেন্ট টপিক আমরা পড়তেছি ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগ। ব্যাকটেরিয়াকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি। তার মধ্যে প্রথম যেটা সেটা হলো কোষের আকৃতিগত শ্রেণীবিভাগ, মানে ব্যাকটেরিয়াটা দেখতে কেমন সেই অনুযায়ী আমরা শ্রেণীবিভাগটা করতেছি। সো ব্যাকটেরিয়া দেখতে কেমন? সব থেকে কমন গোলাকার ব্যাকটেরিয়া, কক্কাস, ঠিক আছে? কক্কাসের মধ্যে আবার ভাগ আছে। তারপরে রডের মতো বা লম্বা দেখতে বেসিলাস, ঠিক আছে? কক্কাস, বেসিলাস, ওকে। এরপরে কমা আকৃতির ব্যাকটেরিয়া আছে, স্টার শেপড আছে, হ্যাঁ সিঁড়ির মতো প্যাঁচানো আছে, অনেক কিছু আছে। তো প্রথমেই আমরা যেটা পড়বো কক্কাস মানে গোলাকার। এর মধ্যে আবার ভাগ আছে মনোকক্কাস, ডিপ্লোকক্কাস, টেট্রাকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস। সো প্রথম ভাগটা তুমি করলা আকৃতি অনুযায়ী, দ্বিতীয় ভাগটা করবা সংখ্যা অনুযায়ী। সংখ্যা অনুযায়ী কি? সংখ্যা অনুযায়ী হলো মনোকক্কাস মানে একটাই। এই যে ছবিতে দেখো মাইক্রোকক্কাস বা মনোকক্কাস একটা। যখন 2টা করে থাকবে তখন বলবো ডিপ্লোকক্কাস, যখন 4টা করে থাকবে তখন বলবো টেট্রাকক্কাস। যখন একদম মালার মতো, আমরা যে চেইন পরি না, মেয়েরা মুক্তোর মালা পরে দেখবা, পার্লের চেইন পরে, যখন ওইটার মতো দেখতে হবে তখন স্ট্রেপ্টোকক্কাস। হ্যাঁ, যখন আঙুরের থোকার মতো সাজানো থাকবে তখন এটাকে বলে স্টেফাইলোকক্কাস। এই যে একটু আগে আমরা বললাম স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস, এই যে এরাই, ওকে। একটা হলো সার্সিনা, ওকে, যারা দেখতে গোলাকার কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা একদম ঘনতলের মতো সমান, ওকে। আপু বুঝছি, সংখ্যা অনুযায়ী নামকরণ হয়েছে, সমস্যা নেই। এখন মনে রাখবো কিভাবে এবং এখান থেকে উদাহরণ আসলে কি করব, ওকে। মজার কথা কি? মজার কথা হলো নামের সাথেই আছে যেটা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত। যেমন মাইক্রোকক্কাস, দেখো মাইক্রোকক্কাস বা মনোকক্কাসের উদাহরণ হলো মাইক্রোকক্কাস। আর একটা ট্রিক্স বলে দিই, সেটা হলো বৈজ্ঞানিক নাম যখন আমরা পড়ব, আমরা 2টা পার্ট পড়ব না, কারণ বেশিরভাগ বৈজ্ঞানিক নাম কঠিন হয় এবং অপশনে তোমার একই মানে গণর নাম দিয়ে প্রজাতি 2টা আলাদা দিবে, এরকম করে না। সো একটা অংশ মনে রাখবে, একটা অংশ, তাহলে মাইক্রোকক্কাস। নেক্সট আসে ডিপ্লোকক্কাস উদাহরণ। টেট্রাকক্কাস, দেখো স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস, মজা না? আচ্ছা, সার্সিনা হলো সার্সিনা। তাইলে এটার উদাহরণ মনে রাখতে কোনো সমস্যা না, খালি জিনিসটাকে এটা মনে রাখতে হয়। যেমন তোমাদের প্যাচ লাগে স্ট্রেপ্টো মালার মতো না স্টেফাইলো মালার মতো, আচ্ছা যে কোনো একটা মনে রাখতে হবে। আমি তোমাদের জায়গায় যখন ছিলাম তখন আমি কি করলাম, আমি লিখলাম স্ট্রেপ্টো মানে হলো চেইন,
ঠিক আছে, এই একটা জিনিস। স্ট্রেপ্টো মানে হলো চেন। আর যাদের তাও মনে রাখে না, স্ট্যাফাইলো, স্ট্যাফাইলো, ফাইলোতে ফল, তার মানে আঙুর ফল। ঠিক আছে, যে কোনো একটা মনে রাখবা। স্ট্রেপ্টো মানে চেইন, আর মনে যদি না থাকে স্ট্যাফ, স্ট্যাফের ফ দিয়ে আঙুর ফল, ফ দিয়ে ফল, আঙুর ফলের থোকার মতো। পারা যাবে? আচ্ছা, আর ঘনক্ষেত্রাকারের মতো দেখতে যে সমান দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এরা কারা? সার্সিনা লুটিয়া। ওকে, তাহলে এটা তো গেল গোলাকার ব্যাকটেরিয়া কক্কাসের ক্ষেত্রে। তাহলে ব্যাসিলাসেরও আছে। ওকে, ব্যাসিলাস কি? ব্যাসিলাস হলো দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া, দণ্ডাকৃতি। তাহলে এই ব্যাসিলাসের উদাহরণ কি? মনোব্যাসিলাস, ডিপ্লোব্যাসিলাস, স্ট্রেপ্টোকক্কোব্যাসিলাস, প্যালিসেড ব্যাসিলাস। মনো মানে আমরা বুঝতে পারতেছি একটা, ডিপ্লো মানে দুইটা, স্ট্রেপ্টো মানে দুইয়ের অধিক ব্যাসিলাস, লম্বা সূত্রাকার। আবারও স্ট্রেপ্টো মানে চেইন। কক্কোব্যাসিলাস মানে, দেখো কক্কোব্যাসিলাস নামটাই কত কনফিউজিং। এটা হলো কক্কাস, এটা ব্যাসিলাসও। ঠিক আছে, গোলাকার প্লাস লম্বা মানে ডিম্বাকার। প্যালিসেড ব্যাসিলাস, প্যালিসেড মানে হলো প্যারালাল, প্যালিসেড মানে হলো প্যারালাল। এখন আমরা মনে রাখবো কী করে? কক্কাসের নাম মনে রাখা ইজি, কিন্তু ব্যাসিলাসের নামগুলো অতটা মেলে না। তাহলে আমি একটু বলে দিই। যেমন মোস্ট ফেমাস ব্যাকটেরিয়াগুলো পরীক্ষায় আসে। ইকোলাই, এই ব্যাকটেরিয়ার নাম যে না জানবে তার পরীক্ষা দিতে বসা উচিত না। তাহলে ইকোলাই পরীক্ষা আসবে। ইকোলাই কোন কিসের উদাহরণ? মনোব্যাসিলাসের উদাহরণ। নেক্সট, এগুলো আসবে না। সালমোনেলা, মাইক্রোব্যাকটেরিয়াম, সালমোনেলা, মাইক্রোব্যাকটেরিয়াম, এই জিনিসগুলা অনেক ইম্পর্ট্যান্ট, এই জন্য এটা পরীক্ষা আসবে। কক্কোব্যাসিলাস, প্যালিসেড ব্যাসিলাসের উদাহরণও আসে না। দেখো এটাই ডিফারেন্স, আমি এটা সবসময় বলি, এটাই ডিফারেন্স। তোমাকে যখন ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের কোনো ভাইয়া পড়াবে, ফার্স্ট ইয়ারের বিশেষ করে কোনো ভাইয়া বা আপু পড়াবে, তখন সে কী বলবে জানো? এই মনোর জন্য এটা টেকনিক, ডিপ্লোর জন্য এটা টেকনিক মনে রাখবা, স্টেপের জন্য এটা টেকনিক, কক্কর জন্য এটা টেকনিক, প্যালিসেডের জন্য এটা টেকনিক। কোন টেকনিকের জন্য যে কোন টেকনিক এটা মনে রাখার জন্য আরও টেকনিক লাগে। কিন্তু যখন কোনো এক্সপেরিয়েন্সড কেউ তোমাকে পড়ায়, হ্যাঁ, ধরো তাদের এরকম মিনিমাম 3-4 বছরের টিচিংয়ের অভিজ্ঞতা আছে মিনিমাম, তারা কিন্তু বোঝে যে এখান থেকে আসলে কোশ্চেন আসবে ইকোলাই থেকে সালমোনেলা, মাইক্রোব্যাকটেরিয়াম। বিকজ এই যে দেখতেছো না তুমি, ব্যাসিলাস অ্যালবাস, মোরাক্সেলা, হ্যাঁ, স্ট্রেপ্টোব্যাসিলাস মনিলিফর্মিস, এইগুলা কিন্তু আমরা মেডিকেলে এইভাবে পড়ি না, কিন্তু সালমোনেলা পড়ি অনেক ইম্পর্টেন্স দিয়ে। মাইক্রোব্যাকটেরিয়াম, ও মাই গড, পড়তেই হয়। ইকোলাই উপায় নাই না পড়ে। তাহলে এগুলা থেকেই পরীক্ষা আসে। এটাই ডিফারেন্স, তুমি কার কাছে পড়তেছো এটাই ডিফারেন্স ক্রিয়েট করে, বুঝছো? যেমন দেখো পরেরটা, কমা আকৃতি বা ভিব্রিও। এই ভিব্রিও কলেরি যে আছে, প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা ব্যাকটেরিয়া, কারণ এটা দিয়ে কলেরা হয়। ভিব্রিও কলেরি দিয়ে কলেরা হয়। সো বাংলাদেশের জন্য কলেরা খুব কমন, এই জন্য ব্যাকটেরিয়ার নাম মনে করলে ভিব্রিও কলেরি অনেক ইম্পর্টেন্ট। এই জন্য এখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনাও বেশি যে কমা আকৃতির ব্যাকটেরিয়া কোনটা, একটাই, ভিব্রিও কলেরি। কমা আকৃতির ব্যাকটেরিয়া হলো ভিব্রিও কলেরি। নেক্সট আসো স্পাইরিলাম, স্পাইরাল, স্পাইরাল প্যাঁচানো, প্যাঁচানো বা সর্পিলাকার ব্যাকটেরিয়াকে বলা আছে স্পাইরিলাম। দেখো নামেও এটাই আছে। এবার সব বহুরূপী, বহুরূপীর উদাহরণ কি? রিজোবিয়াম বা রাইজোবিয়াম। বহুরূপীর উদাহরণ হলো রিজোবিয়াম বা রাইজোবিয়াম। স্টিলেট বা তারকাকার, স্টিলেট স্টার শেপড, স্টিলেট স্টার শেপড স্টেলা, মনে রাখারই দরকার নেই। দেখো একটু দেখো, স্টিলেট স্টার শেপ, তারকার নেয় স্টেলা, পারা যাবে না, শেষ। বর্গাকৃতির ব্যাকটেরিয়ার নাম আসে না, তারপরে ওইটা দেখে রাখো। কোয়াড্রেটাম, বর্গাকৃতির 4টা বাহু না, স্কোয়ারের 4টা বাহু, তাহলে কোয়াড্রেটাম মানেও 4টা বাহু। ওকে, আর ফিলামেন্টাস হলো ক্যান্ডিডেটাস স্যাভেজেলা, এটাও আসে না। তাইলে আসবে কি? এই যে যেগুলো বললাম, সালমোনেলা, মাইক্রোব্যাকটেরিয়াম, ইকোলাই, ভিব্রিও কলেরি এসে বসে আছে, সাথে বহুরূপী রাইজোবিয়াম। আর প্র্যাকটিস এক্সামে স্টিলেট থেকে প্রশ্ন দিবে, সো তখন তো তুমি বুঝতেই পারতেছো আপু কি বলছে। স্টিলেট মানে স্টার শেপ, উদাহরণ হলো স্টেলা, পারা যাবে না, এই টেকনিকে পড়ে ফেলবা। ওকে, এরপরে একটা আছে দেখো রঞ্জন ভিত্তিক শ্রেণীবিভাগ আর ফ্লাজেলা ভিত্তিক শ্রেণীবিভাগ। এই দুইটা জিনিস সিলেবাসে নাই, আসে না, কিন্তু আমি তোমাদেরকে একটু বলে রাখি। রঞ্জন ভিত্তিক শ্রেণীবিভাগ হলো
গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ বলা হয়। সো এটা কিছুই না, এখানে আমরা একটা রঞ্জক দেই এবং কিছু ব্যাকটেরিয়া সেই রঞ্জকটাকে ধুয়ে ফেলার পরেও ধারণ করতে পারে, কিছু ব্যাকটেরিয়া ধুয়ে ফেলার পরে সেটা রঙটা ছেড়ে দেয়, ধারণ করতে পারে না। এই যে যারা পারে এবং পারে না, এই জন্যই আমরা শ্রেণীবিভাগটা করি গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ। ওকে, আচ্ছা। সো কি বলতেছে এখানে দেখো, কিছু কিছু ব্যাকটেরিয়া আছে, যেমন প্রথমে তুমি একটা রং দিছো, প্রথমে একটা রং দিছো, ক্রিস্টাল ভায়োলেট নিছো, নিয়ে আয়রন দিছো, দিয়ে অ্যালকোহল দিয়ে ধুইছো, এবার লাল রং দিছো। যারা প্রথমে যে ভায়োলেট রংটা দেওয়া হয়েছে সেটাই ধরে রাখবে তারা হলো গ্রাম পজিটিভ, আর যাদেরকে ধুয়ে ফেললে পুরো রংটা চলে যায় ভায়োলেট রংটা এবং পরবর্তীতে লাল রংটাই থাকে তারাই গ্রাম নেগেটিভ। কারণ গ্রাম পজিটিভের যে প্রাচীরটা থাকে সেটা থাকে অনেক পুরু। সো এখানে রং একবার পেনিট্রেট করে চলে গেলে সেখান থেকে আর বের হয় না, ধুইলেও যায় না, এই জন্যই গ্রাম পজিটিভ হয়। বুঝছো, ক্রিস্টাল ভায়োলেট রংটা ধারণ করতে পারে, এরাই গ্রাম পজিটিভ। ওকে, আর যারা পারে না তাদের কোষপ্রাচীর বা তাদের যে স্তর থাকে সেই স্তরটা থাকে অনেক পাতলা, এই জন্য সহজেই রং আসে, ধুয়ে ফেললে চলে যায়, আরেকটা রং দিলে ধারণ করে, এরকম একটা অবস্থা। তাহলে এটা হলো গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভের ব্যাপার। এবার আসি ফ্ল্যাজেলা ভিত্তিক শ্রেণীবিভাগ। ফ্ল্যাজেলা ভিত্তিক শ্রেণীবিভাগের এই জায়গাটা একটু আসো, আমি একটু বলি। অ্যাট্রিকাস, মনোট্রিকাস, অ্যামফিট্রিকাস, সেফালোট্রিকাস, লফো এবং পেরিট্রিকাস, এই কথাগুলো দেখো। আমি সবসময় বলি কি, কোনো শব্দের সামনে যখন এ থাকে, এ মানে হলো অ্যাবসেন্ট, এ মানে অ্যাবসেন্ট, তাহলে অ্যাট্রিকাস মানে কি, অ্যাবসেন্স অফ ফ্ল্যাজেলা। ঠিক আছে, তাহলে অ্যাবসেন্স অফ ফ্ল্যাজেলা মানে কোনো ফ্ল্যাজেলা নাই। কাদের নাই? কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি। এই যে ডিপথেরিয়া ক্রিয়েট করে এই ব্যাকটেরিয়া, কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাকটেরিয়া, এটা পড়তেই হবে। নেক্সট আসো, একটা ছোট্ট টিপস বলে দেই। বইয়ে যতবার ভিব্রিও কলেরি দেখবা, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দেখবা, ধরেই নিবা সেখান থেকে প্রশ্ন আসে। ওকে, আচ্ছা, তাহলে ভিব্রিও কলেরি এখানে কি দাও? মনোট্রিকাস। মনোট্রিকাস মানে হলো এক প্রান্তে একটা ফ্ল্যাজেলা। দেখো অ্যামফিট্রিকাস, এগুলা সব ছবি দেওয়া আছে। আমরা প্রথমে যেটা পড়লাম অ্যাট্রিকাস বা অ্যাট্রাইকাস, কোনো ফ্ল্যাজেলা নাই, অ্যাবসেন্স অফ ফ্ল্যাজেলা। ওকে, তারপরে যেটা আসে দেখো মনোট্রিকাস, মানে এক প্রান্তে একটাই ফ্ল্যাজেলা, মনোট্রিকাস। ওকে, এটার উদাহরণ কি বললাম? প্রথমটার উদাহরণ কি? অ্যাট্রিকাসের উদাহরণ কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি, আর দ্বিতীয়টার উদাহরণ কি বলছে? ভিব্রিও কলেরি। এরপরে দেখো ব্যাকটেরিয়ার দুই মাথায় দুইটা ফ্ল্যাজেলা, দুই মাথায় দুইটা ফ্ল্যাজেলা। সো এটা কি? এটাকে বলা হচ্ছে তোমার অ্যামফিট্রিকাস স্পাইরিলাম। এটা আসে না পরীক্ষায়, সিউডোমোনাসে পরীক্ষা আছে। সিউডোমোনাস মানে কি? সিউডোমোনাস কোন গ্রুপের? সেফালোট্রিকাস। এক প্রান্তে এক গুচ্ছ, সেফালো এক প্রান্তে এক গুচ্ছ, সেফালো এক প্রান্তে এক গুচ্ছ। মনে রাখবে এক প্রান্তে এক গুচ্ছ শিউলি ফুল, শিউলি ফুল মানে সেফালোট্রিকাস, এবং এক প্রান্তে এক গুচ্ছ মানে কি? এটাই তো বলতেছি, সেফালোট্রিকাস মানে আলটিমেটলি এটাই। লফোট্রিকাস, পেরিট্রিকাস, যেটা আসবে সেটা হলো এটা। সালমোনেলা দেখলে পরীক্ষায় আসবেই, তাহলে সালমোনেলা, ভিব্রিও কলেরি, মাইকোব্যাকটেরিয়াম, কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি, এগুলো দেখলেই পরীক্ষায় আসবে, ধরেই নিতে পারো। ওকে, কারণ এগুলা মেডিকেলেও খুব ইম্পর্টেন্স দিয়েই জিজ্ঞেস করা হয়। 4th ইয়ারে আমরা যখন মাইক্রোবায়োলজি পড়ি, পুরা ব্যাকটেরিওলজি এইগুলা নিয়ে, স্টেপটো এবং এই যে নামগুলো বললাম এতক্ষণ, এগুলা নিয়ে। ওকে, তো সালমোনেলা টাইফির ক্ষেত্রে দেহের সব দিকে ফ্ল্যাজেলা। দেখো একটু খেয়াল করে 6 নম্বর ছবিটা, পুরো বডির চারদিকে ফ্ল্যাজেলা, এই জন্য এটাকে বলা হচ্ছে পরিট্রিকাস, পেরিট্রিকাস, পরিট্রিকাস, যার যেভাবে মনে থাকে। আমি মনে রাখতাম হলো সালমোনেলা টাইফি হলো একটা পরি, সালমোনেলা টাইফি হলো পরি, ঠিক আছে? তাহলে পরি, পেরিট্রিকাস, সালমোনেলা টাইফি, দেহের চতুর্দিকে ফ্ল্যাজেলা, শেষ। এবার চলে আসো একটা আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন। তাইলে এতক্ষণ আমরা যেটা পড়তেছি ব্যাকটেরিয়ার শ্রেণী বিভাগ পড়লাম। ব্যাকটেরিয়ার শ্রেণী বিভাগে কি কারো কোনো কনফিউশন আছে? ব্যাকটেরিয়ার শ্রেণী বিভাগে কারোর কি কোনো কনফিউশন আছে? জানাও দ্রুত। ব্যাকটেরিয়ার শ্রেণী বিভাগের কোনো কনফিউশন থাকলে দ্রুত জানো।
ওকে, ঠিক আছে। তাহলে এই শ্রেণীবিভাগের মধ্যে আমরা কি কি পড়লাম? আমরা আলটিমেটলি ব্যাকটেরিয়ার আকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ পড়ছি, ঠিক আছে? কোনটা দেখতে কীরকম সেই অনুযায়ী আমরা পুরো ক্লাসিফাই করে ফেলছি। তারপরে আরেকটা শ্রেণীবিভাগ পড়ছি রঞ্জকের উপর ভিত্তি করে, এবং আরেকটা করছি হলো ফ্লাজেলার উপর ভিত্তি করে, ঠিক আছে? কোনটা কীরকম ফ্লাজেলা আছে এগুলো আমরা পড়ছি। তাহলে 2 অংশে আমাদের পড়া শেষ। এখন আমাদের পড়তে হবে একটা আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন, এই অংশটা, এবং এটার জনন পড়তে হবে, ঠিক আছে? এই গঠন এবং জনন পড়ার পরে ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব পড়বো আমরা। ওকে, ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব পড়া হওয়া মানে অনেক মানে ইম্পর্ট্যান্ট একটা জিনিস পড়া শেষ। এবং এই ব্যাকটেরিয়া টপিকের লাস্ট অংশ হলো ব্যাকটেরিয়া গঠিত রোগ, ব্যাকটেরিয়াজনিত রোগ, ঠিক আছে? তাহলে এই আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন পড়ার আগে আমরা ব্রেক নিব, ঠিক আছে? আমরা একটু ব্রেক দিয়ে দিয়ে পড়ি, তাহলে আমাদের পড়া বেশি মনে থাকবে। আমরা এখানে মোটামুটি 3 মিনিটের একটা ব্রেক নেই, ঠিক আছে? আজকে একটু বেশি ব্রেক, 3 মিনিটের ব্রেক নিয়ে আমরা আবার শুরু করতেছি।
আচ্ছা, ব্রেক থেকে তাহলে আসছি সবাই, একদম রিএনার্জাইজড হয়ে ফিরে আসছি। ঠিক আছে, তাহলে এখন আমরা পড়বো আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন, এই অংশটা। প্রথমেই যেটা লাগবে, ব্যাকটেরিয়ামের গঠনে কি কি থাকে, একটা ব্যাকটেরিয়ার গঠনে কি কি থাকে সেই হেডলাইনটা আমাদের পড়তে হবে। যেমন 1 নম্বরে কোষপ্রাচীর, 2 নম্বরে ক্যাপসুল, 3 নম্বরে ফ্লাজেলা, 4-এ পিলি, 5-এ প্লাজমা মেমব্রেন, 6-এ মেসোজোম, তারপর সাইটোপ্লাজম, ক্রোমোজোম, প্লাজমিড। ঠিক আছে, এই গঠনগুলো থাকবে। সো ফার্স্ট লেয়ারের কোশ্চেনে আসবে যে ব্যাকটেরিয়ার গঠনে কি কি থাকে। এরপরে আসো এগুলা ডিটেলসে পড়তে হবে। যেমন প্রথমে আসো কোষপ্রাচীর, সব থেকে বাইরের লেয়ার। সো অলরেডি আমরা জানি ব্যাকটেরিয়ার উদ্ভিদের মধ্যে একটা কোষপ্রাচীর থাকে এবং কোষপ্রাচীরের প্রধান উপাদানটা পরীক্ষায় আসে। প্রধান উপাদান কি? পেপটিডোগ্লাইকান বা মিউরিন বলা হয়। এখন অনেকে বলবে আপু মিউরিন বা পেপটিডোগ্লাইকান তো পড়াইলেন, তাহলে এইটা কি? মিউকোপ্রোটিন বা মিউকোপেপটাইড। এটা হলো এই যে তোমার গঠন, এটা ধরন। ঠিক আছে, কোষপ্রাচীরের প্রধান উপাদানকে বলা হয় পেপটিডোগ্লাইকান। এটা কি জাতীয় পদার্থ সেটাই বলা হচ্ছে মিউকোপ্রোটিন। ওকে, সো পেপটিডোগ্লাইকান হলো একটা কার্বোহাইড্রেট পলিমার, এর সাথে মুরামিক অ্যাসিড, টিকোইক অ্যাসিডও থাকে। আমরা পড়ছি না একটু আগে? ঠিক আছে, মুরামিক অ্যাসিড, টিকোইক অ্যাসিডও থাকে। এরপর দেখো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, যেটা একটু আগে বলছিলাম, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার যে কোষপ্রাচীর পেপটিডোগ্লাইকান লেয়ারটা থাকে সেটা অনেক পুরু থাকে। দ্যাটস ওয়াই একবার ক্রিস্টাল ভায়োলেট পেনিট্রেট করে ফেললে আর সেটা ধুয়েও যায় না, আবার অন্যান্য যখন রং দিই আমরা, লাল রং দিই, সেটা তখন ধরেও না। কিন্তু যেটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, সেই ক্ষেত্রে পেপটিডোগ্লাইকান লেয়ারটা থাকে বেশ পাতলা থাকে, যার জন্য যে রং যখন দিবা ধুয়ে ফেলবা, এটা যখন যে রং দিবা তখন সেই রং ধারণ করবে। ঠিক আছে, এটাই বলা হচ্ছে। নেক্সট আসো, মাইকোপ্লাজমাতে জড় প্রাচীর নেই বললেই চলে, এরা ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া। মানে সবারই কোষ প্রাচীর আছে এক্সেপ্ট মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমাতে কোনো সেল ওয়াল নাই, হ্যাঁ, এটা মনে থাকবে, এটা পরীক্ষায় আসবে। মাইকোপ্লাজমাতে কোনো কোষ প্রাচীর বা সেল ওয়াল নাই। ওকে, আর লাইসোজাইম দ্বারা এর প্রাচীর বিগলিত হয়। নেক্সট আসো ক্যাপসুল। ওকে, সো ক্যাপসুল কি? কোষ প্রাচীরকে ঘিরে যে লেয়ারটা থাকে, কোষ প্রাচীর সর্ববহিস্থ স্তর, একে ঘিরেও আবার একটা লেয়ার থাকে ক্যাপসুল। ঠিক আছে, ক্যাপসুল। ওকে, সো এই ক্যাপসুলের উপাদান কি? এটা একটা কার্বোহাইড্রেট দিয়ে গঠিত একটা স্তর, এটাকে স্লাইম স্তর বলে। সো বেসিক্যালি ক্যাপসুলের কাজ কি? ক্যাপসুল হলো প্রতিকূল অবস্থা থেকে ব্যাকটেরিয়াকে রক্ষা করে, হলো ক্যাপসুল। এরপর আসে ফ্লাজেলা। ফ্লাজেলা জিনিসটা কি? যেটা দিয়ে এই ব্যাকটেরিয়াটা চলাচল করতে পারে, নাড়াচাড়া করতে পারে, এটাই তো ফ্লাজেলা, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো এই ফ্লাজেলা কোথা থেকে ওঠে দেখো তো, এই জিনিসটা আমাদের কলেজে খুব ভোগাইছে। মানে গ নাম্বারে আর ঘ নাম্বারে কোশ্চেন দিত, যেখানে আমরা ব্যাকটেরিয়া আঁকতাম আর একদম কেটে 0 দিয়ে রাখতো। কেন? কারণ এই ফ্লাজেলাটা আঁকতে হতো কোষ প্রাচীর থেকে, আমরা অনেকেই ক্যাপসুল থেকে এঁকে দিতাম। মানে ইট মেক্স সেন্স যে হ্যাঁ ঠিক আছে, বাইরে একটা লেয়ার আছে, বাইরেতে এঁকে দিলাম, কিন্তু ফ্লাজেলাটা আসলে আসতো ক্যাপসুল থেকে। এবং এটা না পারলে পুরো 3 নাম্বারই কেটে দিত। চিত্রর জন্য যে 3 নাম্বার থাকতো, পুরো 3ই কেটে দিত, বুঝছো? তো নিষ্ঠুর টিচাররা ছিল। যাই হোক, না ঠিক আছে, নাম্বার কাটছে বলেই তো শিক্ষা হয়েছে, বলেই তো পারি আমরা, তাই না? আচ্ছা, এবং ফ্লাজেলার একটা প্রোটিন থাকে, সেটাকে বলা হয় ফ্লাজেলিন নামক প্রোটিন থাকে। এবং ব্যাকটেরিয়ার ফ্লাজেলার 3টা অংশ থাকে। 3টা কি কি? একটা সূত্র থাকে, একটা হুক থাকে, একটা বডি থাকে। ঠিক আছে, বেজাল বডি যেটা, সেটাই প্লাজমা মেমব্রেনের সাথে আটকানো। ওকে, তাহলে ফ্লাজেলার কাজ কি? আমি বলছি যেটা দিয়ে ব্যাকটেরিয়া নাড়াচাড়া করে, একদম নিজের নড়ে চড়ে দেখায় দিছি। সো এটা ভুল করো না, ঠিক আছে? ফ্লাজেলা ব্যাকটেরিয়ার চলনে অংশগ্রহণ করে, পারা যাবে না। ঠিক আছে, এবার সব পিলি। আচ্ছা, পিলি মানে হলো এই অংশটা, ঠিক আছে? পিলি মানে হলো এই অংশটা। পিলি জিনিসটা কি? পিলি হলো একটা কি বলবো, ফ্লাজেলার মতোই দেখতে একটা অংশ, বাট ফ্লাজেলা না। এটা মেনলি পোষক কোষের সাথে অ্যাটাচমেন্টে হেল্প করে। ঠিক আছে, অ্যাটাচমেন্টে আমরা যখন ভাইরাসের এই যে পড়ছি, আমরা দেখছি না ব্যাকটেরিওফাজ যে ভাইরাসগুলো থাকে, তারা কিভাবে আলটিমেটলি ব্যাকটেরিয়ার সাথে অ্যাটাচ হয়, ভিতরে তার কন্টেন্টগুলো ঢুকায় দেয়, কিভাবে? এই পিলি দ্বারা। ঠিক আছে, তাহলে পিলি দিয়ে সে কোষের সাথে অ্যাটাচ হয়। এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যে গনোরিয়া থাকে, গনোরিয়ার ক্ষেত্রে কিন্তু একদম জননেই হেল্প করে, ডিরেক্ট রিপ্রোডাকশনে হেল্প করে এই পিলি। ঠিক আছে, তাহলে পিলির জন্য আমরা 2টা কথা মনে রাখবো, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ায় জননের জন্য থাকে, আর
এমনিতে অ্যাটাচমেন্টে হেল্প করে, পিলিতে পিলি নামক প্রোটিন থাকে। শেষ। চলে আসো প্লাজমা মেমব্রেন। সাইটোপ্লাজমের বাইরে একটা আবরণী থাকে, এটি হলো প্লাজমা মেমব্রেন। সো এই প্লাজমা মেমব্রেনের গঠন ওই যে সেই ফসফোলিপিড বাইলেয়ার থাকে, মাঝখানে লিপোপ্রোটিন থাকে, তবে কোনো কোলেস্টেরল থাকে না। এই লাইনটা একটু দাগাও তো সবাই, নো কোলেস্টেরল। আচ্ছা, ব্যাকটেরিয়ার প্লাজমা মেমব্রেন বিপাকীয় কাজে অংশ নেয়, এগুলো আমাদের পড়ার দরকার নেই, এগুলো আসে না। দেখো যেমন আমি তোমাকে একটা সিম্পল জিনিস বোঝাই, দেখো এই পেজে প্রত্যেকটা লাইন দাগানো, তোমার দেখে তো খুব ভালো লাগতেছে প্রথমে যে হ্যাঁ ঠিক আছে অনেক দাগাই দিছে, পর মুহূর্তেই তুমি চিন্তা করতেছো হায় হায় সব দাগানো, এত ইম্পর্টেন্ট লাইন বাদ দিব কোনটা। দেখো তোমার মধ্যেই কনফিউশন আসতেছে, এই জন্যই আমি বলছি যে বেশি দাগানো তো ভালো না, তুমিই সহ্য করতে পারবা না বেশি দাগাইলে। আমিও তো কোচিংয়ে পড়ছি, আমিও জানি কোচিংয়ে কীভাবে দাগানো হয়। কিছু কোচিংয়ে ক্লাসই এইভাবেই নেওয়া হয় যে শুধু দাগাই দিয়েই ক্লাস শেষ। সো সব কিছু তো তোমার জন্য ভালো না। আমরা এত বছর ধরে এক একটা জিনিস একদম মানে টেস্ট করে করে যেটা ভালো সেটাই তো তোমাদেরকে দিছি, তাই না? সো এত টেনশন করা যাবে না, খালি পড়তে হবে। ওকে, এরপর দেখো চলে আসো মেসোজোম। মেসোজোমে কি হয়েছে? মেসোজোম জিনিসটা থেকে প্রশ্ন আসে। মেসোজোম কিসে হেল্প করে? কোষ বিভাজনে। একটা কোশ্চেনে আসে, কোষ বিভাজনে হেল্প করে মেসোজোম। আচ্ছা, এবার এসো, আর জিনিসটা কি মেসোজোম হলো প্লাজমা মেমব্রেনটাই ভাঁজ হয়, প্লাজমা মেমব্রেনটাই ভাঁজ হয়ে মেসোজোম তৈরি করে। এবার আসো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের কোশ্চেনটা আসে হলো এটাই যে সাইটোপ্লাজমে উল্লেখযোগ্য কি থাকে। আমরা তো জানি রাইবোজোমই থাকে, রাইবোজোম ছাড়া তেমন কিছু এখানে ইম্পর্টেন্ট না, ঠিক আছে? রাইবোজোম থাকে। আচ্ছা, আর তরুণ ব্যাকটেরিয়া সাইটোপ্লাজমে ক্ষুদ্র ক্ষুদ্র দানার মতো ভলিউটিন থাকে। বয়স বৃদ্ধির সাথে সাথে এগুলো কোষ গহ্বরে স্থানান্তরিত হয়, এগুলো খাদ্য সঞ্চয় করে। ভলিউটিন খাদ্য সঞ্চয় করে, ভলিউটিন খাদ্য সঞ্চয় করে। তরুণ ব্যাকটেরিয়ায় ভলিউটিন থাকে, বড় হয়ে গেলে এগুলা আলটিমেটলি কোষ গহ্বরে স্থানান্তরিত হয়। মনে থাকবে এইটুকু, কোনো কঠিন কথা আমি বলি নাই। বাকি থাকে আর দুইটা, ক্রোমোজোম আর প্লাজমিড। চলে আসো পড়ি। এরপরের গোলা হলো সব ব্যাকটেরিয়ার জনন, ঠিক আছে? আচ্ছা, সো ক্রোমোজোম আমরা অলরেডি পড়ে ফেলছি। ব্যাকটেরিয়াতে কি থাকে? আদি ক্রোমোজোম। কেন? কারণ ডিএনএতে হিস্টোন প্রোটিন থাকে না, রাইট? ডিএনএতে কোনো হিস্টোন প্রোটিন থাকে না, এবং ডিএনএ যে অঞ্চলে থাকে সেটাকে কি অঞ্চল বলে? সবাই কমেন্ট করে বলো। এটা তো তোমাদের পারার কথা, বলছি না একটাকে, নিউক্লিয়য়েড অঞ্চল বলে। বাকি থাকে প্লাজমিড, না? প্লাজমিড আমরা জীব প্রযুক্তি চ্যাপ্টারে খুব ডিটেলসে একদম পাবো। অনেকে যারা পড়ছো তারা জানো প্লাজমিড জিনিসটা কি আসলে। এটা হলো ব্যাকটেরিয়ার ক্রোমোজোমের বাইরেও এক্সট্রা ডিএনএ থাকে, এই এক্সট্রা সেট অফ ডিএনএকেই আমরা বলতেছি প্লাজমিড, ঠিক আছে? এই প্লাজমিডের অনেক ভূমিকা আছে জীব প্রযুক্তিতে, এই জন্য বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি চ্যাপ্টারটা পড়লে প্লাজমিডটা ভালো করে বোঝা যাবে। ওকে, এবং এটা আলটিমেটলি ভেক্টর হিসেবে কাজ করে। এবার চলে আসো যে একটু আগে আমি বললাম যে ফ্লাজেলার মতোই পিলি, কিন্তু আসলে এটা ফ্লাজেলা না, তাইলে কি হইলো? আর নিশ্চয়ই এদের মধ্যে একটু পার্থক্য আছে। তো ফ্লাজেলার আর পিলির মধ্যে যে পার্থক্যটা সেটা আমরা কীভাবে পড়ব, কোন থেকে সৃষ্টি হয় এটা। যেমন দেখো ফ্লাজেলা সৃষ্টি হয় কোষপ্রাচীর থেকে, পিলি সৃষ্টি হয় সাইটোপ্লাজম থেকে। ওকে, আচ্ছা, এখানে কি প্রোটিন? ফ্লাজেলিন, এখানে পিলিন প্রোটিন। ফ্লাজেলার কাজ কি? চলনে হেল্প করে, আর এটা হলো অ্যাটাচমেন্টে। তুমি এই যে কথাটা বলার সময় আমার এটা মনে পড়ে, আমরা অনেক কিছু পড়তে যে বা অনেক খবর শুনতে যে মানে আপনারা জেনে অবাক হবেন যে, এরকম বলে না? সো আমিও বলছি তোমরা জেনে অবাক হবা যে এই ছকটা যে আমরা দেখতেছি এই সেম ছকটা মেডিকেলেও আমাদের পড়তে হয়। মাইক্রোবায়োলজিতে আমাদের যে রিটেন কোশ্চেন আছে তার মধ্যে এরকম আছে ফ্লাজেলা আর পিলির ডিফারেন্স। হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ফ্লাজেলা অ্যান্ড পিলি? ওকে, বা ডিসক্রাইব 4 ডিফারেন্সেস বিটুইন ফ্লাজেলা অ্যান্ড পিলি। সো এগুলা কিন্তু আমাদেরও আসে, মানে আসছে আর কি। আমরা যখন 4th ইয়ারে ছিলাম তখন এগুলো আমাদের লিখতে হয়েছে এই সেম ছকটায়। ওকে, সো হয়ে গেল তাহলে ব্যাকটেরিয়ার গঠন। এখন ব্যাকটেরিয়ার জনন পড়তে হবে। ব্যাকটেরিয়ার জনন বলতে ব্যাকটেরিয়ার রিপ্রোডাকশনে মেনলি হলো দ্বিভাজন, হ্যাঁ, বা বাইনারি ফিশন, এটাতেই আসলে মানে ব্যাকটেরিয়ার জননটা হয়। সো এটা আমরা যদি বলতে যাই, একটা প্রশ্ন যদি আসে এটাই আসবে, ব্যাকটেরিয়ার প্রধান জনন পদ্ধতি কোনটা? প্রধান জনন হলো দ্বিভাজন, বাইনারি ফিশন। প্রধান জনন হলো দ্বিভাজন বা বাইনারি ফিশন। ওকে, আচ্ছা, এটা অবশ্যই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ডেফিনেটলি। আর এটা বার্ডিং প্রক্রিয়ায়ও কিছু কিছু ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করতে পারে। বার্ডিং প্রক্রিয়ায় যে জননটা হয় সেটাকে কী বলে?
অঙ্গজ বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন, ঠিক আছে। আর দ্বিবিভাজন কিছুই না, একটা কোষ থাকবে, মাঝখান দিয়ে দুই ভাগে ভাগ হয়ে যাবে, কন্টেন্টগুলো ভাগ হবে, দুই পাশে চলে যাবে, এটাই হলো বিভাজন। এবং এটাই মেইন উপায়। এটা আমরা ডিটেলসে পড়বো না, আমরা পড়বো এই জায়গাটায় যে উপযুক্ত পরিবেশে আমাদের গাটে যে ব্যাকটেরিয়া থাকে বা অন্ত্রে যে ব্যাকটেরিয়া থাকে ইকোলাই, সেটা কিভাবে সংখ্যা বৃদ্ধি করে। প্রতি 20 মিনিটে সংখ্যা দ্বিগুণ করতে পারে। ইকোলাইয়ের 72টা জেনারেশন সৃষ্টি হয় একদিনে, ঠিক আছে। কিন্তু বাস্তবে আসলে হয় না, কারণ কয়েকটা জেনারেশনের পরে এদের খাবারের সংকট হয়, এরাও নিজেরাই আলটিমেটলি শক্তি কমে যায়, সো এটা হয় না। এবং এদের যে টক্সিন থাকে এটা পরিবেশকে বিষাক্ত করে ফেলে, ঠিক আছে, এই জন্য হয় না। ওকে, তাহলে আমরা বুঝলাম ব্যাকটেরিয়া রিপ্রোডাকশনের মেইন প্রসিডিউর হলো কি, বলো সবাই, দ্বিভাজন বা বাইনারি ফিশন, যেটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। নেক্সট আসো আমরা পড়ব বার্ডিং। বার্ডিংয়ের মধ্যে কি আছে, মুকুলোদ্গম। এই যে একটা ব্যাকটেরিয়া আছে, হঠাৎ করে তার মনে হলো মাথা দিয়ে একটা এরকম এক্সট্রা জিনিস উঠাবে, তারপরে এটা বড় হইলো, দুই ভাগ হইলো, জাস্ট আর আলাদা হয়ে গেল, শেষ, কোনো কাহিনীই নাই। ওই যে হাইড্রার মুকুলোদ্গম ছিল কাইন্ড অফ ওই রকমই ব্যাকটেরিয়ারও। ওকে, চলে আসো অযৌন জনন, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। এই জায়গায় এখানে এই যে কোনটার কোন স্পোর হয় এটা প্রশ্ন আসে। যেমন দেখো, প্রতিকূল পরিবেশে ব্যাকটেরিয়া গনিডিয়া বা এন্ডোস্পোর সৃষ্টির মাধ্যমে প্রজনন সম্পন্ন করে। উদ্ভিদ প্রজনন যে চ্যাপ্টারটা আছে সেখানেও এরকম অনেকগুলা ইয়ের নাম বলা আছে, শৈবাল, ছত্রাক, ব্যাকটেরিয়ার অনেকগুলার প্রজননের নাম বলা আছে। ওই রকমই গনিডিয়া বা এন্ডোস্পোর। গনিডিয়া বা লিউকোথ্রিস জাতীয় ব্যাকটেরিয়াতে দেখা যায়। আর এন্ডোস্পোর হলো একদম, যদি প্রশ্ন আসে প্রতিকূল পরিবেশে কোনটা, চোখ বুঝে এন্ডোস্পোর দাগাই দিয়ে আসবে। প্রতিকূল পরিবেশে ব্যাকটেরিয়া কিভাবে সার্ভাইভ করে, একটাই উত্তর, এন্ডোস্পোর, শেষ। ব্যাসিলাস এই গোত্রতে দেখা যায়। আর যদি সেক্সুয়াল রিপ্রোডাকশন বলি, তখন এই যে বংশগতীয় বস্তু বা জেনেটিক ম্যাটেরিয়াল স্থানান্তর করে, এটাই। 3 ভাবে স্থানান্তরিত হয়। কনজুগেশন নালীপথে হইতে পারে, ট্রান্সফরমেশন হইতে পারে, ট্রান্সডাকশন হইতে পারে। কনজুগেশন নালীপথ কি, এই যে ছবিটা দেখো, কিছুই না, এই একটা দাতাকোষ একটা গ্রহিতাকোষ আছে, এদের মধ্যে একটা কমন একটা নালী সৃষ্টি হয়, এবং নালী দিয়ে আলটিমেটলি দাতা যে দাতা যে ব্যাকটেরিয়া থাকে সে তার জেনেটিক ম্যাটেরিয়ালটা দিয়ে দেয় রিসিভার যে গ্রহিতা কোষ থাকে তাকে। এটাই হলো কনজুগেশন নালীপথে চলে যায়। আচ্ছা, এবং এইটার কারণেই আলটিমেটলি এই যে শুনবা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে আলটিমেটলি সবাই, এই কারণেই, ঠিক আছে। এই যে কনজুগেশন নালীপথে যে ইয়েটা হয়, স্থানান্তরিত হয়, এই জন্যেই এরা অপ্রতিরোধ্য বা প্রতিরোধ্য হয়ে পড়ে, ঠিক আছে। মানে অপ্রতিরোধ্য মানে হলে আমি ওষুধ দিয়ে মারতে পারবো না, এটাই হলো কথা, রোগ সৃষ্টি করবেই। আর প্রতিরোধ্য টু ওষুধ মানে রেজিস্ট্যান্ট টু অ্যান্টিবায়োটিক, এটাই বলছি যে একদম কোনো ওষুধের কাজ হবে না। এরপর হচ্ছে ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন কি, ট্রান্সফরমেশন হলো, দেখো, পরিবেশ থেকে অন্য একটা ব্যাকটেরিয়ার ডিএনএ গ্রহিতাকোষে যদি প্রবেশ করে, রিকম্বিনেন্ট ডিএনএ যদি তৈরি হয়, তখন এটা ট্রান্সফরমেশন, ঠিক আছে, পরিবেশ থেকে অন্য ব্যাকটেরিয়া। আর ফাজ ভাইরাসের মধ্যে যেটা আসে, ওই যে ব্যাকটেরিয়া ফাজ যেগুলো থাকে, সেগুলো যদি হয় তখন এটাকে বলা হচ্ছে ট্রান্সডাকশন। কি বলতেছি, ট্রান্সডাকশন। এবং ট্রান্সডাকশন প্রক্রিয়াটা সর্বপ্রথম আবিষ্কার হচ্ছে সালমোনেলা ব্যাকটেরিয়াতে। তাহলে 3টা বললাম, কনজুগেশন নালীপথে পড়ছি একটা, ট্রান্সফরমেশন পড়ছি, ট্রান্সডাকশন পড়ছি। ওকে, এটুকুও পড়া শেষ। বাকি থাকে আমাদের ব্যাকটেরিয়া অর্থনৈতিক গুরুত্ব এবং ব্যাকটেরিয়াজনিত রোগ। সো ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব যেটা, ভাইরাসের যেটা অর্থনৈতিক গুরুত্ব ছিল, সেখানে উপকারিতা এবং অপকারিতা দুইটাই ছিল। এর মধ্যে আমরা অপকারিতাটা আগে পড়ছি, বিকজ ভাইরাস দিয়ে অপকার বেশি হয়। ব্যাকটেরিয়া পড়ার সময় আমরা উপকারিতাটা আগে পড়বো, কারণ ব্যাকটেরিয়া দিয়ে উপকার বেশি হয়, ঠিক আছে। ডাজ ইট মেক সেন্স? আই গেস ইয়েস, ইট শুড। চলো করি। দেখো, তোমার এই পৃথিবীতে ব্যাকটেরিয়ার কোনো উপকার যদি মনে নাও থেকে থাকে, তুমি খালি মনে রাখবা কি, ব্যাকটেরিয়ার দিয়ে যে রোগগুলো হয় সেগুলার ওষুধ ব্যাকটেরিয়া থেকেই আমরা পাই। ব্যাকটেরিয়া দিয়ে যে রোগগুলো হয় সেগুলার ওষুধ আমরা ব্যাকটেরিয়া থেকেই পাই, অর্থাৎ অ্যান্টিবায়োটিকগুলো আসলে ব্যাকটেরিয়া থেকেই আমরা পাচ্ছি, ঠিক আছে, বেশিরভাগ। এই জন্যই বলছে অ্যান্টিবায়োটিক ঔষধ প্রস্তুতিতে আমাদের লাগে। এই যে ব্যাসিলাস সাবটিলিস, ব্যাসিলাস পলিমিক্সিমা, হ্যাঁ পলিমিক্সা, এগুলো থেকে আমরা অ্যান্টিবায়োটিক পাই।
সেম 2 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট। ব্যাকটেরিয়া জনিত রোগ প্রিভেনশন করতে আমাদের কি লাগবে? ভ্যাকসিন লাগবে। তাহলে ভ্যাকসিন যদি আমরা চাই তাহলে আমরা কই যাব? আমরা ব্যাকটেরিয়ার কাছেই যাব। যেমন এই যে ডিপিটি ভ্যাকসিন, শুনছো নাম? এটা তো তোমাদের প্রতিরক্ষা চ্যাপ্টারে ছিল। ডিপিটি, ডিপথেরিয়া পার্টোসিস টিটেনাস, এই যে টিকা ব্যাকটেরিয়া থেকে প্রস্তুত করা হয়, ঠিক আছে? আচ্ছা, আরও এরকম অনেক পাবা, মিজেলস, হ্যাঁ, মামস, রুবেলা। এই মিজেলস, মামস, রুবেলা এইটাও একটা মিক্সড ভ্যাকসিন, তবে এগুলা কি সব ভাইরাস জনিত রোগ, তাই না? ঠিক আছে, তাহলে যে এই ডিপিটিও একটা মিক্সড ভ্যাকসিন। তাইলে তোমার চ্যাপ্টারের প্রত্যেকটা নলেজ তোমাকে কম্বাইন করতে হবে। তুমি প্রতিরক্ষায় একটা পড়ে আসতেছো, তার মানে তুমি আর এই জিনিসটা ভাইরাস ব্যাকটেরিয়া চ্যাপ্টারে, অণুজীব চ্যাপ্টারে মনে রাখবে না। দ্যাটস আ ভেরি রং কনসেপ্ট, ঠিক আছে? নলেজগুলোকে কম্বাইন করতে শিখতে হবে। ওকে, এবার আসো চিকিৎসা ক্ষেত্রে। শোনো, যে কোনো কিছুই চিকিৎসা ক্ষেত্রেই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি মনে করি আমার ক্লাস যারা নিয়মিত করো, নিয়মিত দেখো, তারা এই প্যাটার্নগুলো অ্যাটলিস্ট ধরতে পারো। আচ্ছা, এবার আসো কৃষিক্ষেত্রে। কৃষিক্ষেত্রে মাটির উর্বরতা বৃদ্ধিতে আমাদের এটা পড়ার কোনো দরকার নেই, আমরা হেডলাইন পড়বো খালি। নাইট্রোজেন সংবন্ধনে আমরা পড়বো ক্যাপস। ক্যাপস দিয়ে কি হয়? নাইট্রোজেন সংবন্ধন হয়। অ্যাজোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম অ্যাজোব্যাক্টর সিউডোমোনাস, ক্লস্ট্রিডিয়াম অ্যাজোব্যাক্টর সিউডোমোনাস, এটা মনে রাখবো আমরা ক্যাপস দিয়ে, ঠিক আছে? এই ক্যাপস দিয়ে নাইট্রোজেন সংবন্ধন হয়। এরপরে দেখো এই লাইনটা ডিরেক্ট চলে আসতে পারে যে কোন ব্যাকটেরিয়া শিম জাতীয় উদ্ভিদের মূলের নডিউলে নাইট্রোজেন সংবন্ধন করতে পারে। যদি শিম জাতীয় উদ্ভিদ স্পেসিফিক্যালি বলে দেয়, তোমাকে রাইজোবিয়াম দিতে হবে। রাইজোবিয়াম কোন জাতীয় ব্যাকটেরিয়া? বহুরূপী ব্যাকটেরিয়া আমরা পড়ছি না, বহুরূপী রাইজোবিয়াম, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। আচ্ছা, এরপর চলে আসো নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশন জিনিসটা কি? অ্যামোনিয়াকে নাইট্রেটে রূপান্তর করার প্রক্রিয়াটাই হলো নাইট্রিফিকেশন। অ্যামোনিয়াকে নাইট্রেটে রূপান্তর করার প্রক্রিয়াটাই হলো নাইট্রিফিকেশন। 2টা ধাপে হয়। সো এইখানে আলাদা আলাদা করে 2টা ধাপ বলা আছে, তোমাদের এটা তো লাগবে না। পরেরটাতে চলে আসো পতঙ্গনাশক হিসেবে। এখানে যেমন ব্যাসিলাস থুরিজেনেসিস, বিটি, ঠিক আছে? এই যে ব্যাসিলাস থুরিজেনেসিস, এইটা কি করে? বেগুনে যে পোকা ধরে এটাকে মানে মারতে আমাদের যে বায়োটেকনোলজি প্রয়োগ করা লাগে তাতে হেল্প করে এই ব্যাসিলাস থুরিজেনেসিস, বিটি বেগুন বলা হয়। সো ইয়েস, এটা পতঙ্গনাশক হিসেবে কাজ করে। নেক্সট আসো পশুখাদ্য। এই জিনিসটা, এই জায়গাটা অনেকটা কিসের সাথে রিলেটেড বলতো? বায়োটেকনোলজি চ্যাপ্টারের সাথে। সো ওই চ্যাপ্টারটা যাদের মোটামুটি দেখা আছে বা ক্লাসটা মোটামুটি যাদের করা আছে তারা অলরেডি জানো এটা। ঠিক আছে। পশুখাদ্য তৈরিতে ল্যাক্টোব্যাসিলাস, ফলন বৃদ্ধিতে। এই যে এই জায়গাটা একটু দেখো, এখান থেকে কোচিংয়ে প্রশ্ন দেয়। এই যে ধান উৎপাদনে কতটুকু বৃদ্ধি আর গম উৎপাদনে কতটুকু বৃদ্ধি, ঠিক আছে? এখন এই জিনিসটা কোচিংয়ের পরীক্ষায় দেয়, মেডিকেল ভর্তি পরীক্ষায় কখনো আসবে না। কোচিংয়ের পরীক্ষায় যদি ভালো করতে চাও তাহলে এই 2টা লাইন পড়বা, ঠিক আছে? যে কোনো একটা মনে রাখবা, হয় ধানের 31 মনে রাখবা, না হয় গমের 20 মনে রাখবা, শেষ। কারণ 2টাই পয়েন্ট 8 দেওয়া, মনে রাখা লাগবে না আর কিছু। চলে আসি শিল্পক্ষেত্রে। শিল্পক্ষেত্রে দেখো চা, কফি, তামাক প্রক্রিয়াজাতকরণ, এই জায়গায় আমাকে ব্যাসিলাস হেল্প করতেছে, কিন্তু ব্যাসিলাস থুরিজেনেসিস না, ব্যাসিলাস মেগাটেরিয়াম, এই ব্যাকটেরিয়াটা হেল্প করে। নেক্সট দেখো দুগ্ধজাত শিল্পে, এই জায়গাটায় কী কী আছে? স্ট্রেপ্টোকক্কাস, ল্যাকটিস, ল্যাক্টোব্যাসিলাস। আমরা এটা কীভাবে মনে রাখবো? দুধে থাকে ল্যাকটোজ, দুধে থাকে ল্যাকটোজ, দুধের চিনিকে বলা হচ্ছে ল্যাকটোজ। তাহলে ল্যাকটোজ রিলেটেড যা কিছু আছে সেটা আমরা দুগ্ধজাত শিল্পে ইউজ করতেছি, ঠিক আছে? আচ্ছা, পাটের আঁশ ছাড়ানোর জন্য ক্লস্ট্রিডিয়াম হেল্প করে, এটা মাল্টিপল টাইমস তুমি প্র্যাকটিস এক্সামে পাবা। সো এটা দাগাও যে লাইক পাটের আঁশ বা পাট শিল্পে ইউজ করা হয় ক্লস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়া। এরপরে আসে দেখো চামড়া শিল্পে। চামড়া শিল্পে এগেইন মানে চামড়া থেকে লোম ছাড়ানোর জন্য ব্যাসিলাস। তাহলে পাটের আঁশ ছাড়ানো, চামড়া থেকে লোম ছাড়ানো, দুই জিনিস মনে রেখো। টেস্টিং সল্ট লাগবে না, রাসায়নিক পদার্থ প্রস্তুত। এটা আমি একটু বলে দিই, এটা দেখে অনেকে ভয় পাও। ভিনেগার, ভিনেগার মানেই অ্যাসিডিক অ্যাসিড, আমরা জানি না? ভিনেগার মানে অ্যাসিডিক অ্যাসিড, 6 থেকে 10% ভিনেগারের ওই অ্যাসিডিক অ্যাসিডকেই তো ভিনেগার বলে, এটা আমরা জানি। সো ভিনেগার মানে অ্যাসিডিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড মানে ল্যাকটি অ্যাসিডি, নাম আছে। অ্যাসিটোন, অ্যাসিটো বিউটিসিলাম। সো এগুলা এত কঠিন করে মুখস্থ করতে হবে না, অপশন দেখে যাতে চিনতে পারো এমন করে পড়লেই হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো মানব জীবনে, সেলুলোজ হজমে, ঠিক আছে? এই জায়গাটা দেখো, সরি মানে এই জায়গাটা আগেও তোমাদেরকে আমি বলছি বা অনেকে জানো যে নর্মালি কি হয়,
তোমার আমরা তো ঘাস খাই না। আমরা কেন ঘাস খাই না, গরু কেন ঘাস খায়? আমরা ঘাস খাই না বিকজ আমাদের কোনো সেলুলোজ এনজাইম নাই, অর্থাৎ সেলুলোজ জাতীয় খাবার হজম করার মতো কোনো এনজাইম আমাদেরকে দেওয়া হয় না, তাই আমরা ঘাস খাই না। কিন্তু গরুকে দেওয়া হয়েছে যে গরু তুমি ঘাস খাও, ঘাসে সেলুলোজ আছে, সেলুলোজকে ভাঙার এনজাইম সেলুলোজও দিয়ে দিলাম, ঠিক আছে? এই জন্য আমরা ঘাস খাই না। ওকে, কি একটা ফানি ব্যাপার। এবার চলে আসো ভিটামিন তৈরিতে। ভিটামিন তৈরি এই জায়গায় আমি আগেও বলছি ইকোলাই, অন্ত্রে যে ইকোলাই ব্যাকটেরিয়া থাকে এটা বি কমপ্লেক্স সরবরাহ করে আলটিমেটলি, তাই না? আচ্ছা, এবার চলে আসো জিন প্রকৌশল। জিন প্রকৌশলের ক্ষেত্রে ইকোলাই এবং অ্যাগ্রোব্যাকটেরিয়াম, এগেইন আমরা যে বায়োটেকনোলজি চ্যাপ্টারে এটা পাবো, ঠিক আছে? আচ্ছা, পরিবেশ উন্নয়নে দেখো প্রকৃতির ঝাড়ুদার বলা হচ্ছে, হ্যাঁ, প্রকৃতির ঝাড়ুদার, এই জিনিসগুলো না মানে খুব মানে কী বলবো, কোথাও পাবা এই যে পরিবেশ দূষণের সূচক, পরিবেশ দূষণের নির্দেশক, কোথাও পাবা প্রকৃতির ঝাড়ুদার, এইটা ওইটা, মানে এত কিছু মনে থাকে না, জন্য এক জায়গায় লিখে রাখবা সব। এই যে প্রত্যেকটা পয়েন্ট তোমার বায়োটেকনোলজি থেকে দেওয়া, ঠিক আছে? সো এইগুলো নিয়ে এত টেনশন করার কিছু নেই, ওখানে ডিটেলস আছে। এবার চলে আসে ব্যাকটেরিয়ার অপকারিতা, এই জায়গাটা পড়তে হবে। সো ব্যাকটেরিয়ার অপকারিতা দেখো একদম লাল দিয়ে দাগানো, মানে কি মানুষের রোগ, ব্যাকটেরিয়া দিয়ে মানুষের যে রোগগুলো হয় সেইগুলা জানতেই হবে, মাস্ট। এবার চলে আসো, দেখো প্রথম লাইনটায় কি বলছে, মানুষের অধিকাংশ মারাত্মক রোগই ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে। সো প্রথমেই আমরা কোন ব্যাকটেরিয়ার নাম পড়ছি এই চ্যাপ্টারের শুরুতে, মনে করে দেখো তো, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ঠিক আছে? আচ্ছা, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কোন রোগ সৃষ্টি করে? টিউবারকুলোসিস বা যক্ষা। নিউমোনিয়া কোন ব্যাকটেরিয়া দিয়ে হয়? ডিপ্লোকক্কাস নিউমোনি, দেখো নামেই মিল আছে। টাইফয়েড কি দিয়ে হয়? সালমোনেলা টাইফি, ওকে। কলেরা কি দিয়ে হয়? ভিব্রিও কলেরি। ডিপথেরিয়া ডিপথেরি। আমাশয় ডিসেন্ট্রি, ঠিক আছে? টিটেনাস টিটানি, হুপিং কাশি পার্টুসিস, দেখো সব নামের সাথে মিল আছে। সো আলাদা করে তোমার বৈজ্ঞানিক নাম মুখস্থ করার দরকার নেই, তুমি জাস্ট রোগগুলা মনে রাখো, ঠিক আছে? তাহলেই হবে। দেখো যার যখন যে জ্বর আসে, অনেক দিন ধরে জ্বর, বমি বমি ভাব, কিছুই খাইতে পারে না, জ্বর আসে, হ্যাঁ, আস্তে আস্তে বাড়ে জ্বর, প্রতিদিন একটু একটু করে জ্বর বাড়তেছে, এই প্যাটার্নগুলো যখন থাকে তখন আমরা এই যে টেস্ট দেই। কি টেস্ট সাসপেক্ট করে, মানে কি সাসপেক্ট করে আমরা টেস্টগুলো দিই? টাইফয়েড সাসপেক্ট করে, ঠিক আছে? টাইফয়েড জ্বর, সেই টাইফয়েড কি দিয়ে হয়? ওই যে অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাকটেরিয়া সালমোনেলা টাইফি দিয়ে হয়, ঠিক আছে? এবং টাইফয়েডে মানুষ মারাও যায়, এরকম হিস্ট্রিও আছে। সো এই জন্যই টাইফয়েডটা অনেক ইম্পর্টেন্ট। টাইফয়েড কি দিয়ে হয়? সালমোনেলা টাইফি, এটাও ইম্পর্টেন্ট, বুঝছো? তোমরা কি বুঝতেছো? সরি, আমি বেশি গলা ঝাড়তেছি, মানে কিছু করার নেই আর কি, কথা বলতে বলতে গলা ধরে আসে একদম, সরি, হ্যাঁ। আচ্ছা দেখো, অ্যানথ্রাক্স, মেনিনজাইটিস, লেপ্রোসি বা কুষ্ঠরোগ, আনডিউলেটেড ফিভার, এগুলো সবই কি দিয়ে হয়? ব্যাকটেরিয়া দিয়ে হয়। এখন ব্যাকটেরিয়া দিয়ে হয় আরও কিছু রোগ, যেমন এসটিডি বলা হয়, অনেকেই জানো এসটিডির ফুল ফর্মটা আসবে, ঠিক আছে? এসটিডি মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, ওকে। সো যেটা নর্মালি তোমার এই ধরনের রোগগুলা, যেমন তোমার আমরা বলে থাকি গনোরিয়া বলি, আমরা সিফিলিস বলি, আমরা এইডস বলি, ওই যে তোমাদের মানব জীবনের ধারাবাহিকতার লাস্টে 3টা রোগ দেওয়া আছে, তার মধ্যে 2টাই ব্যাকটেরিয়াজনিত, একটা মানে এইডস হলো ভাইরাসজনিত। তাহলে যে গনোরিয়া আর সিফিলিস কী দিয়ে হয় এটা তোমাকে জানতে হবে, ওই চ্যাপ্টারেও দেওয়া আছে। গনোরিয়া দেওয়া হয় নিশেরিয়া গনোরি দিয়ে, এবং সিফিলিস হয় ট্রেপোনেমা পলিডাম দিয়ে, ঠিক আছে? ট্রেপোনেমা প্যালিডাম, এই 2টা ব্যাকটেরিয়ার 2টা রোগ, ওকে। সো এই যে গনোরি, নাইশেরিয়া গনোরিয়া, মনে আছে আমি বলছিলাম পিলি কার ক্ষেত্রে তোমার হেল্প করে যৌনজননে? বলো তো, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। তাহলে এই নিশেরিয়া গনোরি হলো সেই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, ওকে। আর ট্রেপোনেমা প্যালিডাম দেওয়া হয় সিফিলিস, ঠিক আছে? ওকে। এরপরে অন্যান্য প্রাণীর রোগ দিছে, উদ্ভিদের রোগ দিছে, এগুলো আসলে আসে না, ঠিক আছে? এগুলো মেডিকেল ভর্তি পরীক্ষা আসে না, আসবে কি এই যে এই জায়গাটায়। তারপরে যদি পড়তে চাও উদ্ভিদের রোগগুলো পড়তে পারো, যেমন লেবুর ক্যাঙ্কার, লেবু মানে কি? সাইট্রাস ফুড, তাই না? তাহলে জ্যান্থোমোনাস সাইট্রি, হ্যাঁ। আলুর স্ক্যাবিস, টমেটোর ক্যাঙ্কার, এইগুলা জাস্ট একটু দেখতে পারো, এগুলো আসবে না কখনোই। আসবে কোনটা? এই কোশ্চেন, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম নামক ব্যাকটেরিয়া বোটুলিন নামক বিষাক্ত পদার্থ সৃষ্টি করে এটা।
পানি দূষিত করে কোন ব্যাকটেরিয়া? এটা আসবেই, এটা ট্রিপল স্টার দাও, যারা পড়বা না তারা পস্তাবা। কলিফর্ম ব্যাকটেরিয়া পানিকে পানের অযোগ্য করে, মাটির উর্বরতা নষ্ট করে। ডিনাইট্রিফিকেন্স, দেখো নাইট্রিফিকেন্স যে ব্যাকটেরিয়া ছিল, ক্যাপস আমরা পড়ছি, সেগুলো উর্বরতা বৃদ্ধি করে। তাহলে ডিনাইট্রিফিকেন্স যারা, তারা হলো এই নাইট্রোজেন সংবন্ধন করতে দেয় না, উল্টাটা করে, তাহলে মাটির উর্বরতা শক্তি নষ্ট করে দেয়। এছাড়াও আরও আছে বায়োটেররিজম আছে। আর যদি অ্যারোপ্লেনের জ্বালানিতে ক্লস্ট্রিডিয়াম জন্মায় তাহলে বিমান দুর্ঘটনা ঘটে। এক কথায় ক্লস্ট্রিডিয়াম তোমার যে আমরা পড়ছি না বাধ্যতামূলক অবায়বীয়, হ্যাঁ, অব্লিগেট অ্যানারোব, এই যে ক্লস্ট্রিডিয়াম, এটা দেখলেও, এটার উদাহরণ যেখানে দেখবা মনে করবা সেখান থেকে প্রশ্ন আসবে। তাহলে আজকে কিন্তু আমি বেশ কিছু ব্যাকটেরিয়ার নাম বলছি যেগুলো তোমাদের অ্যাটলিস্ট দেখলে বোঝা উচিত যে এখান থেকে কোশ্চেন আসবে আর এখান থেকে আসবে না। যেমন আমি তোমাকে বলেই দিই, ওই যে আমরা পড়লাম স্পাইরাম মাইনাস, স্পাইরাম এটা ওইটা, এগুলা থেকে প্রশ্ন আসে না, প্রশ্ন আসে সালমোনেলা থেকে, প্রশ্ন আসে ভিব্রিও কলেরি থেকে, ঠিক আছে। আচ্ছা, আবারও ভাইরাস ব্যাকটেরিয়ার পার্থক্য আছে, সো এটা আমরা আলাদা করে পড়বো না, আমরা অলরেডি জানি। ব্যাকটেরিয়াজনিত রোগ, এখানে যে রোগগুলোর কথা বলা আছে তার মধ্যে আগে উদ্ভিদের রোগটা আছে, ধানের ব্লাইট রোগ, এটা আসলে আসে না, তারপরেও একটু বলে দিই। ধানের ব্লাইট রোগের মধ্যে জ্যান্থোমোনাস অরাইজা স্যাটিভা ধানের বৈজ্ঞানিক নাম, তাহলে জ্যান্থোমোনাস অরাইজি দিয়ে ধানের ব্লাইট রোগ হয়। এই ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যটা লাগে, জ্যান্থোমোনাস অরাইজি হলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, স্পোর তৈরি করে না, ক্যাপসুল নাই, সবই নেগেটিভ, দেখো গ্রাম নেগেটিভ, ক্যাপসুল তৈরি করে না, স্পোর নাই, তাহলে আছে কি? ফ্লাজেলাম থাকে, এইটা মনে রাখতে হবে। জ্যান্থোমোনাস অরাইজি সবই নেগেটিভ, শুধু ফ্লাজেলাম থাকে। আচ্ছা, এইটুকুই। এবার আসো মানুষের রোগ, কলেরা, ঠিক আছে, আমি যেটা অনেকবার বলতেছি আজকের ক্লাসে, কলেরা। সো কলেরা কি দিয়ে হয়? ভিব্রিও কলেরি দিয়ে হয়। এই ব্যাকটেরিয়াটা কমা, তাই না, কমা আকৃতির, এটা কি? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তাহলে বইয়ে দুইটা উদাহরণই দাও গ্রাম নেগেটিভ। রবার্ট কক বা রবার্ট কচ সর্বপ্রথম ভিব্রিও কলেরি এটা আবিষ্কার করছে, জার্ম থিওরি অফ ডিজিজ, তাই না। আচ্ছা, কলেরা কেন এত ভয়ানক? বিকজ এটাতে কলেরাজেন টক্সিন থাকে, কলেরাজেন একটা এন্টারোটক্সিন, ঠিক আছে। এন্টারোটক্সিন মানে তোমার যে গাট আছে, হ্যাঁ, আমাদের যে আলটিমেটলি এই যে পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্রের যে মিউকাস আছে, মিউকোসা, এইগুলাতে যে সে একদম মানে খুব খারাপ বিক্রিয়া ঘটায়, এই জন্য এটা এন্টারোটক্সিন। এবার চলে এসো রোগের লক্ষণ। কলেরা রোগের প্রধান লক্ষণ কি? প্রবল উদরময় বা ডায়রিয়া। আর কলেরার মানে ডিসক্রাইব করে পেশেন্টরা যে চাল ধোয়া পানির মতো পায়খানা হচ্ছে, ঠিক আছে, এটাই। এছাড়াও পালস খুবই কম পাওয়া যায়, তাদের বেশিরভাগই মানে কলেরা হইলে তোমার শরীর ঠান্ডা হয়ে যায়, একদম ঠান্ডা থাকে। আচ্ছা, তারপরে আলটিমেটলি কলেরা হলে কিছু কিছু পেশেন্ট আনকনশাস হয়ে যায়, কেন? কারণ রক্ত প্রবাহ কমে যখন মস্তিষ্কে, আমাদের ব্রেনে অক্সিজেনের ডেফিসিয়েন্সি দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেহে মাংসপেশির সংকোচন, ক্র্যাম্প হয়, এই দেখো এটা প্রধান লক্ষণ, এটা কিন্তু দেওয়া আছে। এরপরে দেখো আরও অনেক কিছু বলা আছে, তোমরা যেটা দেখবা যে ইলেকট্রোলাইট হারায় যায়, পানি যেহেতু ডায়রিয়া হচ্ছে, পানি এবং ইলেকট্রোলাইট হারায় যায় এবং দেহে প্রোটিনের মাত্রা বেড়ে যায়, ঠিক আছে। ওকে, তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? মনে হয় পাচ্ছ না, একটু সমস্যা আছে। আচ্ছা, অসুবিধা নেই, কথা শুনতে পাচ্ছ ঠিক মতো? একটু জানাই তো। ওকে, পাচ্ছ আই গেস। সো কলেরা হলো একটা ডায়রিয়া জনিত রোগ, মানে ডায়রিয়ার সব লক্ষণ এখানে থাকবে, তাহলে অবশ্যই পানি শূন্যতা হবে। তাহলে আমাদেরকে যে কোনো ডায়রিয়ার মতোই ট্রিটমেন্ট দিতে হবে। কি করতে হবে? তাকে স্যালাইন খাওয়াইতে হবে, ORS, ঠিক আছে, ওরাল রিহাইড্রেশন স্যালাইন, হ্যাঁ, স্যালাইন এটা খাওয়াইতে হবে। এখন কোনো পেশেন্ট ধরো সে স্যালাইন খাইতে পারতেছে না, মুখে স্যালাইন খাইতে পারতেছে না, তখন আমরা কি দিব? আমরা আইভি ফ্লুইড দিব, ঠিক আছে, শিরায় আইভি ফ্লুইড দিয়ে দিব, ইন্ট্রাভেনাস ফ্লুইড বা আইভি ফ্লুইড, এটা দিয়ে দিব। ওকে, আর যেহেতু এটা একটা ব্যাকটেরিয়াজনিত রোগ, আমরা অ্যান্টিবায়োটিক দিতে পারি। ওকে, তাহলে ট্রিটমেন্ট একদম সিম্পল। কলেরা হইলে আমরা কি দিব? আমরা তাকে, যেহেতু একটা ডায়রিয়া হচ্ছে, তার পানির
অভাব হচ্ছে, তার ইলেকট্রোলাইটের অভাব হচ্ছে, তাহলে আমরা কি করব, আমরা তাকে স্যালাইন খাইতে দিব, এবং সে যদি স্যালাইন না খাইতে পারে তাকে শিরায় স্যালাইন দিব, অর্থাৎ আইভি ফ্লুইড দিব, এবং তাকে অ্যান্টিবায়োটিক দিব। ঠিক আছে? আচ্ছা, এই তো মোটামুটি এই ছিল ব্যাকটেরিয়ার পড়াশোনা। ঠিক আছে, তাহলে এখন আমরা একটা কুইক রিভিউ করি যে আজকের ক্লাসে আমরা কি কি পড়লাম। দেখো, প্রথমেই আমরা পড়ছি ব্যাকটেরিয়ার আবিষ্কার, অনেক কিছু লেখা আছে কিন্তু আমরা জাস্ট এই এক পেজে সব একসাথে করে ফেলছি ব্যাকটেরিয়ার আবিষ্কার। কেমন? আচ্ছা, এরপরে আমরা পড়ছি ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, ব্যাকটেরিয়া আর কি ব্যাকটেরিয়ার পার্থক্য। ওকে, এরপরে আমরা পড়ছি ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগ, যেখানে আমরা ব্যাকটেরিয়ার শেপ অনুযায়ী, ফ্লাজেলা অনুযায়ী, গ্রাম পজিটিভ নাকি গ্রাম নেগেটিভ এই অনুযায়ী আমরা শ্রেণীবিভাগ করছি। এগুলো পড়া হয়ে গেছে আমাদের, আমরা এখানে একদম টেকনিক দিয়ে প্রত্যেকটা জিনিস মনে রাখছি। গেল, এরপরে আমরা পড়ছি ব্যাকটেরিয়ার গঠন, কি কি থাকে এবং এই গঠনগুলোর মেইন উপাদান কি সেগুলোও পড়ছি। শেষ, ব্যাকটেরিয়ার জনন পড়ছি, যেখান থেকে জাস্ট কয়েকটা লাইন আসবে, যে ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন, কনজুগেশন, নালীপথ, এই কথাগুলো আসবে। আর লাস্টে পড়ছি আমরা ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব, অর্থাৎ ব্যাকটেরিয়া দিয়ে কী কী উপকার হয়, ব্যাকটেরিয়া দিয়ে কী কী অপকার হয়, এবং ব্যাকটেরিয়া দিয়ে কী কী রোগ হয় সেইগুলো পড়ছি। ঠিক আছে, তাহলে এর বাইরে তোমার ব্যাকটেরিয়া অংশ থেকে আর কিছুই লাগবে না, মোটামুটি যা বলছি এটাই বারবার পড়তে হবে। ঠিক আছে, তোমাদেরকে আমরা বলি কিন্তু যে কিভাবে একটা চ্যাপ্টার ভালো করে পড়া যায়, এফিশিয়েন্টলি পড়া যায়। সো তারপরেও যদি কনফিউশন থাকে আমাদেরকে জানাবা, মেন্টর আছে, মেন্টরের সাথে কথা বলবা, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই, আবার আমরা পরের ক্লাসে আবার বসবো। ঠিক আছে, ওকে।